আচ্ছা, আমাদের আজকের হচ্ছে টপিকটা হচ্ছে C1 এবং টপিকটা দেখো নিচে নাম লেখা আছে, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এটা হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এবং আমরা কিন্তু পুরো অধ্যায়টা আসলে কভার করব না। দেখো এখানে কিন্তু লেখা আছে যে পর্যায়বৃত্তিক ধর্ম পর্যন্ত। তো এই চ্যাপ্টারে দুই ভাগ করা আছে। C1 হচ্ছে প্রথম অধ্যায়। এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্লক মৌল। এতদিনে পড়ে আসা উচিত, তারপরে আমি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে ব্লক মৌল আসলে কারা। তুমি যদি পর্যায় সারণী যতগুলো মৌল আছে প্রতিটা ইলেকট্রন বিন্যাস করো, এবং আমরা জানি যে সব থেকে গুরুত্বপূর্ণ ইলেকট্রন আসলে কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ ইলেকট্রন হচ্ছে শেষ ইলেকট্রন। তো আমি যদি কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি এবং সেই ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে তাকে আমরা সেই ব্লকের মৌল বলি। যেহেতু আমরা জানি অরবিটাল আছে হচ্ছে চারটা, এস অরবিটাল আছে, পি আছে, ডি আছে আর হচ্ছে এফ আছে। তো এই অনুযায়ী ব্লক মৌল হচ্ছে চার রকম: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর হচ্ছে এফ ব্লক। তো আমরা প্রথমে এসেছি এস ব্লক মৌল। এস ব্লক মৌল দেখো এখানে লেখা আছে 14টা। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে। আর আমি জানি যে আমি এখন যেগুলো পড়াইতেছি সেগুলো অনেকেই পারে। তো অনেকেই মনে মনে চিন্তা করতেছে, ধুর বেটা কি দিয়ে শুরু করছে, এগুলো তো আমরা পারি। শুরু করছি কারণ হচ্ছে একটা ক্লাস ধুম করে কঠিন জিনিস দিয়ে শুরু করা যায় না। আমরা হতেছে ইনিশিয়াল কিছু পরিচিতি দিয়ে শুরু করব। এবং এস ব্লক মৌল কোন 14টা সেগুলো হতেছে এটা। দেখো এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 এর 7টা, গ্রুপ 2 এর 6টা, আর এখানে হচ্ছে গ্রুপ 18 মানে নিষ্ক্রিয় গ্যাসে শুধুমাত্র হিলিয়াম। সো এখানে জাস্ট হচ্ছে হিলিয়াম, এরা মিলে হচ্ছে এস ব্লক মৌল তৈরি হয়। তাহলে এস ব্লক মৌল হচ্ছে ভাই 14টা, গ্রুপ 1, গ্রুপ 2 আর হচ্ছে হিলিয়াম। পি ব্লক মৌল, পি ব্লক মৌলের ডেফিনেশন একেবারে আগের মতো, যে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করবে, তারা হচ্ছে পি ব্লক মৌল। এবং পি ব্লক মৌল হচ্ছে 36টা। সংখ্যাটা একটু মনে রেখো, এমসিকিউতে আসতে পারে। কোন 36টা ভাই? দেখো এই যে তোমার পর্যায় সারণীর একটা বর্গক্ষেত্র আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, কলেজে যখন পড়তাম, আমি মনে রাখতাম যে বর্গক্ষেত্র হইতেছে পি অরবিটাল বা পি ব্লক মৌল। 13 থেকে শুরু করে হচ্ছে 18 পর্যন্ত। কিন্তু এখানে হচ্ছে ভাই এই হিলিয়ামটা বাদ, হিলিয়ামটাতে এস ব্লকে চলে গেছে। তাহলে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত হিলিয়াম বাদে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে পি ব্লক মৌল। ডি ব্লক মৌল, যেটা নিয়ে আমরা অনেক কিচ্ছা কাহিনী করবো, 41টা। মনে রাখার উপায় হইতেছে, দেখো আমি যেভাবে মনে রাখতাম, এই যে পর্যায় সারণীর যেটা আয়তক্ষেত্র, মাঝখানে একটা আয়তক্ষেত্রের মতো আছে, এরা হইতেছে ডি ব্লক মৌল। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা যেগুলো পরীক্ষায় আসে, যে এই নিচের তিনটা দেখো, ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ গুলো নরমালি এফ ব্লক মৌল হয়, যেগুলো আন্ত অবস্থান্তর মৌল। কিন্তু তিনটা মৌল দেখো, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, আবারও বলতেছি ভাই এগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে, তুমি অ্যাডমিশন টেস্ট বলো বা হচ্ছে একাডেমিক পরীক্ষা বলো, সবখানেই কিন্তু আসে। সো ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এগুলো ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজের অন্তর্গত মৌল হওয়ার পরেও কিন্তু এগুলো ডি ব্লক মৌল, কারণ এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে। আর এই ব্লক মৌল একেবারে সহজ, ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজের ওই তিনটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এফ ব্লক মৌল। তাহলে আমি সবার জন্য একটু হচ্ছে রিক্যাপ করি, যে এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2 এবং হচ্ছে হিলিয়াম। পি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত হিলিয়াম বাদে। ডি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত, তিনটা মৌল অ্যাড হবে, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। আর এফ ব্লক মৌল হইতেছে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের ওই তিনটা, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম বাদে বাকি যে 27টা আছে সেই 27টা। সো একটু মনে রাখো, আমি জানি এগুলো সবার মনে ছিল, বাট অনেকদিন কেমিস্ট্রি পড়ো না, ইভেন অনেকদিন তোমরা অনেকে পড়াশোনাই করো না, একটু মনে করাই দিলাম আর কি। এরপরে আসি কিছু বাচ্চা খেলার কথাবার্তা। এই যে একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছ, এবং আমরা জানি যে এই কিছু গ্রুপের কিছু স্পেসিফিক নাম আছে যেগুলো টিচারদের খুব প্রিয়, তারা ধুমধাম পরীক্ষা এমসিকিউতে দিয়ে দেয়। আমরা সেগুলো দেখি। গ্রুপ 1 যেটা, এগুলোকে হচ্ছে আমি এখানে ইংলিশে লিখে রাখছি, বাংলাটা তোমরা জানো, অ্যালকালি মেটাল বলে এগুলোকে, বাংলায় বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল, বাংলা এটাকে বলা হইতেছে মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 11 যেটা, একটু খেয়াল করো, কপার, কপার মানে হচ্ছে তামা, সিলভার মানে হচ্ছে রৌপ্য মানে রূপা, আর গোল্ড মানে তো স্বর্ণ। তো এই তিনটা আগে কয়েন বানাইতে ইউজ করা হইতো, এই জন্য এদেরকে বলা হয় কয়েন মেটাল, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। গ্রুপ 16 এর ক্ষেত্রে এদেরকে আমরা চ্যালকোজেন বলি। 9-10 এ যখন বাচ্চাকালে পড়ে আসছো যে আকরিকে আসলে অক্সাইড এবং সালফাইড থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক তৈরিকারী। আর গ্রুপ 17 হ্যালোজেন সবাই জানি, গ্রুপ 18 হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এটা হচ্ছে পর্যায় সারণীর একেবারে বেসিক কিছু পরিচিতি। তোমরা এখানে যে কজন আছো আমি জানি অনেকেই এটা আগে থেকে জানতা,
আর তারপর আমি একটু আবার নতুন করে মনে করে দিলাম আর ক্লাসটা ইনিশিয়েট করলাম। আচ্ছা, এবার আসছে ইলেকট্রন বিন্যাস। প্রতিটা ব্লকের মৌলের কিছু কমন ইলেকট্রন বিন্যাস আছে যেগুলোকে আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস বলি, এবং এই ইলেকট্রন বিন্যাস তুমি যদি এস ব্লকের করতে চাও, এস ব্লকের মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হতেছে NS1 থেকে 2, মানে শেষে গিয়ে তুমি হইতেছে n যে কোনো নাম্বার হইতে পারে, এস এর উপরে 1 থেকে 2টা ইলেকট্রন থাকতে পারে। যেমন আমি যদি একটা एग्जांपल দেই, ধরো হচ্ছে সোডিয়াম হচ্ছে একটা এস ব্লক, সোডিয়ামের ক্ষেত্রে কি হয় 1s2 2s2 2p6 আর হচ্ছে 3s1। দেখো এখানে n টা হচ্ছে 3 এবং 3 এর উপরে হইতেছে 1 অথবা 2 এর মধ্যে যে কোনো কিছু হইছে। পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হইতেছে NS2 NP1 থেকে 6 যে কোনো কিছু। যদি আমি একটা एग्जांपल নেই, ক্লোরিন হচ্ছে একটা পি ব্লক মৌল, তাহলে এখানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 আর 3p5। দেখো ভাই, এটা হচ্ছে n যদি 3 ধরি তাহলে s এর উপরে 2 আছে, p এর উপরে হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে সংখ্যা 5 আছে। ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS 1 থেকে 2 আর n-1 D 1 থেকে 10 এর মধ্যে যে কোনো কিছু। আমি যদি একটা एग्जांपल নেই, সেটা হচ্ছে ধরো আয়রন নিলাম, সবথেকে পরিচিত যেটা আয়রন হচ্ছে 26, আমি আর্গন লিখলাম, এখানে 18 কভার হলো। যারা শুনতেছো এই ইলেকট্রন বিন্যাসটা একটু এভাবে লেখার অভ্যাস করো, কারণ হচ্ছে এখন বড় হয়ে গেছে, কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা দিবা, এখন ওই শুরু থেকে আবার নতুন করে হইতেছে 1s2 2s2 2s2, এগুলো একটু খ্যাত লাগে। আমরা দিন দিন স্মার্ট হচ্ছি, যে আমরা স্মার্ট হইতে ক্লাস নিচ্ছি, স্মার্ট হইতে ক্লাস করছি, তো একটু স্মার্ট ভাবে লিখবো। আর্গন হচ্ছে 18, তারপর হচ্ছে 4s2, এই হলো 20 আর হচ্ছে 3d6, দেখো এইটার সাথে মিলছে। আর এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 n-2, এফ এর উপরে হচ্ছে 1 থেকে 14 যে কোনো কিছু হয়। এখন এর কোনো एग्जांपल আমি এখন দিব না, কারণ এর কোনো एग्जांपल দিতে গেলে হতে অবস্থা খারাপ হয়ে যাবে, বাট একটু বিশ্বাস করে নাও, একটু মনে রাখো যে বলতেছি এটা হচ্ছে এ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো এটা ছিল আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এস ব্লকের জন্য NS 1 থেকে 2, পি ব্লকের জন্য NS2 ই এর উপরে 1 থেকে 6, ডি ব্লকের জন্য হচ্ছে এস এর উপর 1 থেকে 2, ডি এর উপর 1 থেকে 10 যে কোনো কিছু। আর এ ব্লক মৌলটা একটু মনে রাখো, এটা মাঝে মাঝে এমসিকিউ তে আসে, এবং এটা হচ্ছে এটা তাত্ত্বিক জিনিসের মতো মনে রাখো আর কি। জিম আচ্ছা, আমি তোমাদের জন্য হচ্ছে একটা পোল করে রাখছি, সেই পোলে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, এবং আমি হচ্ছে 1.5-2 মিনিট সময় নিব, বা মিনিট খানিক সময় নেব, এটা খুবই ইজি প্রশ্ন। তো আমি দেখতে চাই যে আসলে কে কি আনসার দিচ্ছে। আচ্ছা, আমি সবার জন্য একটু সহজ করে বলে দিই। অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল মানে হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল। আবারও বলতেছি, যারা যারা ভুল উত্তর দিচ্ছ, অভ্যন্তরীণ মৌল মানে হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল। চিন্তা করে আনসার দাও। জিম 15 সেকেন্ডে অফ করিস। মানে 1 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা জি, 1 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, অফ কর। আর রেজাল্টটা শেয়ার করে দে তো। ভাই শেয়ার করেছি। আচ্ছা আচ্ছা, সো যারা হচ্ছে রেজাল্টটা হচ্ছে এখানে দিছো, যারা হচ্ছে বি আনসার করছো, অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল হচ্ছে মানে ভাই আন্ত অবস্থান্তর মৌল। আন্ত অবস্থান্তর মৌল আসলে কোনগুলো? আন্ত অবস্থান্তর মৌল হচ্ছে যেগুলো হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, মানে হচ্ছে এফ ব্লক মৌল যেগুলো, সেগুলো হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল।
তো বি যারা আনসার দিয়েছো তারা কি মনে করে এটা আনসার দিয়েছে আমি জানি না, আনসার হবে হচ্ছে এ। একটু মাথায় রাখো, আন্ত অবস্থান্তর মূল আমি বললাম যে এফ ব্লক মূল যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হচ্ছে আনসার। সো প্রথম যে পোলটা দেওয়া হইলো ম্যাক্সিমাম জন হচ্ছে ভুল উত্তর দিলা। যাই হোক, আমরা সমস্যা নেই, আস্তে আস্তে আসবো। আর অভ্যন্তরীণ অবস্থান্তর মূল হচ্ছে আন্ত অবস্থান্তর মূল, একটু মনে রেখো। আচ্ছা, আমরা পরের স্লাইডে আসি। আচ্ছা জি, আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। এই যে চেঞ্জ কি হুম, মৌলের অবস্থান নির্ণয় আসছে। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, এই যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে বাচ্চাকালে পড়া জিনিস, একটা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়। আমি কিছু সহজ উপায় দেখাবো। তুমি একটা মৌল যেটা থাকবে, মৌলে যখন অবস্থান আমরা বের করি তখন হচ্ছে আমরা হচ্ছে আসলে চ্যালেঞ্জ হয় গ্রুপটা বের করা। পর্যায় বের করা কিন্তু খুবই সহজ। সো আমরা যখন হচ্ছে গ্রুপ আর পর্যায় বের করবো তখন কিছু ছোট ছোট জিনিস মাথায় রাখবো, যে কি দেখে আমরা বুঝবো যে গ্রুপ কত, কি দেখে বুঝবো আমরা পর্যায় কত। সো প্রথম যে রুলটা আমি এখানে লিখে দিচ্ছি, যে যদি এমন হয় যে পর্যায় সারণীর ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে। যেমন দেখো, যদি আমি এক্সাম্পল দিই, আমি সোডিয়াম দিলাম। সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, 2p6 আর 3s1। এটা হচ্ছে ভাই শেষ শক্তি স্তর, এবং দেখো এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে, আমাদের এই সূত্রের সঙ্গে কিন্তু মিলছে। যদি শেষ শক্তি স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেই ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে ওই সংখ্যায় গ্রুপ সংখ্যা, এখানে 1 আছে মানে গ্রুপ সংখ্যা এখানে 1 হবে। যদি আমি আরেকটা মৌল নিই ম্যাগনেসিয়াম, তাহলে এখানে হচ্ছে 1s2, 2s2 সব সেম থাকবে, এখানে হবে হচ্ছে 3p2, সরি 3s2। এখানে দেখো এস এর শেষ শক্তি স্তরে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে গ্রুপ 2 তে পড়বে। আর যদি শেষ শক্তি স্তরে 2 এর বেশি ইলেকট্রন থাকে তাহলে কি হবে? 2 এর বেশি ইলেকট্রন যেমন হতে পারে হচ্ছে ক্লোরিন। 17 আমরা দেখলাম 1s2, শেষে গিয়ে হয় হচ্ছে 3s2 আর 3p হচ্ছে 5। দেখো ভাই, এটা শেষ শক্তি স্তর এবং এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 5টা, মোট যোগ করলে হয় 7টা। কিন্তু তো 7টা যেহেতু 2 এর বেশি, এক্ষেত্রে নিয়ম হচ্ছে ওর সঙ্গে আমি 10 যোগ করব। তাহলে 7 ছিল 10 যোগ করলে কত হয়? 17। তাহলে প্রথম নিয়ম হচ্ছে যদি শেষ শক্তি স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেই সংখ্যাই গ্রুপ সংখ্যা। যদি শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হয় তাহলে তার সঙ্গে 10 যোগ করব। আমি এখানে আরেকটা মৌল নিই অক্সিজেন 8, এটা হচ্ছে 1s2, 2s2 and 2p4। এটা হচ্ছে শেষ শক্তি স্তর, 2 আর হচ্ছে 4 যোগ করলে 6 হয়, 6 এর সঙ্গে 10 যোগ করলে 16 হয়, মানে হচ্ছে গ্রুপ 16। আর যদি ভাই কখনো এমন হয় ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, আমি এদের ক্ষেত্রে সবসময় এক্সাম্পলটা প্রেফার করি, সবাই প্রেফার করে এটা, এটা দেখতে দেখতে তোমাদের দেখবে আজকে চোখ ব্যথা হয়ে গেছে। আয়রন 26, আর্গন লিখলাম মানে কভার হলো 18, স্মার্ট নিউম ইলেকট্রন বিন্যাস। তারপর হচ্ছে 4s2 3d6। দেখো ভাই এখানে ডি তে প্রবেশ করছে, যদি ডি তে প্রবেশ করে তাহলে ডি এর ইলেকট্রন এই যে 6টা আর তার আগের এস এর ইলেকট্রন 2টা যোগ করলে মোট কত হয়? 8। এই সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে 3টা রুলস। প্রথম হচ্ছে যদি শেষ শক্তি স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। যদি 2 এর বেশি থাকে তাহলে তার সঙ্গে 10 যোগ করে গ্রুপ সংখ্যা। আর যদি ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাহলে ডি এর ইলেকট্রন প্লাস তার আগের এস এর ইলেকট্রন যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা। আর পর্যায় সংখ্যা বের করা বাচ্চা পোলাপানের কাজ। তারপরে বলে দিই, তুমি ইলেকট্রন বিন্যাস করবা, শক্তি স্তর যত ম্যাক্সিমাম নাম্বারটা হবে সেটা হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা। দেখো এখানে কিন্তু 3, সেটা হচ্ছে তৃতীয় পর্যায়। এখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 3, এটাও তৃতীয় পর্যায়। এখানে ম্যাক্সিমাম নাম্বারটা 3, এটাও তৃতীয় পর্যায়। এখানে ম্যাক্সিমাম নাম্বারটা 2 মানে এটা দ্বিতীয় পর্যায়। এখানে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 4, এটা হচ্ছে চতুর্থ পর্যায়। সো আমি একটু সবার হ্যান্ড রেজ করে দেখতে চাই, সবাই যদি এই পর্যায় সারণীতে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের দেখে অবস্থানটা বের করতে পারো, সবাই একটু হ্যান্ড রেজ করো তোমরা যদি জিনিসটা বুঝতে পারো ঠিক মতো। আচ্ছা, বা পোলাপাইন ডাম না, এত সহজে বুঝে, এত ইজিলি বুঝে, হ্যান্ড রেজ করে একদম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক মানুষজন বুঝতে পারছো, অনেকেই হ্যান্ড রেজ করছো।
আচ্ছা, এবার আমরা একটু হচ্ছে পরে আসি, এবং তোমরা হ্যান্ড রেজ করার পরে হ্যান্ডটা আবার একটু নামাই নিও, হাত উপরে রেখো না, হাত ব্যথা হয়ে যাবে কিন্তু। তো যখন হ্যান্ড রেজ করবো কিছুক্ষণ পরে হ্যান্ডটা একটু হচ্ছে নামাই নিও। যেটা নিয়ে আমরা আজকে মেইনলি হচ্ছে অনেক ইচ্ছা কাহিনী করবো, সেটা হচ্ছে ডি ব্লক মৌল। এবং আমি যদি তোমাদের এইচএসসি বলি অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলি, যে কোনো পরীক্ষা বলি বা ভার্সিটি বলি, যে প্রশ্নগুলো আসে তার ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে ডি ব্লক মৌল দিয়ে আসে। এখানে যে স্লাইডটা বানানো হয়েছে, যে এখানে কিন্তু কালার মার্কটা কিন্তু ঠিক হয়নি, কারণ ভাই যে এই তিনটা কিন্তু মৌল অ্যাড হবে, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। আবারও বলি, গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ হচ্ছে 12 পর্যন্ত আর তিনটা মৌল অ্যাড হবে, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এখন যে ডি ব্লক মৌলটা হচ্ছে আমাদের সব থেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে প্রথম ডি ব্লক মৌল, যেগুলো মানে হচ্ছে প্রথম ডি ব্লক পর্যায়টা, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। এখানে আমি জানি যারা আছো এই জিনিসটা মনে রাখার জন্য জীবনে যে কত ছন্দ কবিতা মনে রাখছো, যারা ছন্দ কবিতা দিয়ে মনে রাখছো ভালো কথা, যারা হচ্ছে সরাসরি মুখস্থ করছো তাও ভালো কথা, বাট এই লাইনটা মুখস্থ করবে, এই লাইনটা মুখস্থ করলে তোমার অনেক কাজে আসবে। আর দরকার নেই, অনেকে আবার হচ্ছে পণ্ডিতি করে নিচের লাইনটা মুখস্থ করে, হ্যাঁ মুখস্থ করতে পারলে ভালো, বাট এইটা যেন সবার মনে থাকে, এই সিরিয়ালটা যেন মনে থাকে, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। তোমার জীবন অনেক ইজি হয়ে যাবে এই সিরিয়ালটা মনে রাখলে। তো আমি যদি অবস্থান্তর মৌলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে কথা বলি, প্রথমে একটা ভৌত ধর্ম নিয়ে কথা বলি। মনে রাখবা, অবস্থান্তর মৌলে সবাই হচ্ছে ধাতু, এবং বাচ্চাকালে পড়ছিলাম যে ধাতু কিভাবে চিনবো, যদি নামের শেষে আম থাকে তাহলে তারা হচ্ছে ধাতু। দেখো, স্ক্যান্ডিনিয়াম আম আছে, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজটার নামটা একটু ব্যতিক্রম, আয়রনের নামটা ফেরাম, তারপর হচ্ছে কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। মোটামুটি না, অলমোস্ট সবাই হচ্ছে ধাতু। তো ধাতুর জন্য আমরা আসলে কি স্ফুটনাঙ্ক টার্মটা খুব একটা ইউজ করি না, কারণ একটা ধাতুকে কখনো আমরা বাষ্প করি না। আমরা ধাতুর জন্য কোন টার্মটা ইউজ করি? গলনাঙ্ক। সবাই একটু ফিল করতে পারো যে যে জিনিসটা বাস্তবসম্মত না সেই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করবো না। তো আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এখানে লিখে রাখছি, বাট আমরা আসলে পড়বো হচ্ছে গলনাঙ্ক নিয়ে। এবার আসি, যেহেতু এরা সবাই ধাতু এবং ধাতুর মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ধাতব বন্ধন। এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই জিনিসটা সম্পূর্ণ নির্ধারিত হয় এই ধাতব বন্ধনের শক্তিমাত্রা দিয়ে। ধাতব বন্ধন যত শক্তিশালী হবে, এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাদ দিয়ে গলনাঙ্ক তত বেশি হবে। এখন ধাতব বন্ধন জিনিসটা কি, যে একটা মেটাল যদি আমি হাতে নিই, প্রতিটা পরমাণু থেকে ইলেকট্রন গুলো বের হয়ে আসে, ওরা মেটালিক বন্ড তৈরি করে, অনেকটা হ্যামিলনের বাসিওয়ালার মতো। প্রতিটা ফ্যামিলি থেকে যে কোনো যে বাচ্চা কাছে বের হয়ে আসছিল, অনেকটা এরকম প্রতিটা পরমাণু থেকে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা বের হয়ে আসে। মনে রাখবা, অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা। এখন ওই অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা বের হয়ে আসার সংখ্যা যত বেশি হবে, ওই মৌলের ধাতব বন্ধন তত শক্তিশালী হবে। এর মানে হচ্ছে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তত বেশি হবে। আমি রিপিট করি, যে কোন একটা মৌলের অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা যত বেশি হয়, সেই মৌলের ধাতব বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা তত বেশি হয়, এবং সেই মৌলের ধাতব বন্ধন তত শক্তিশালী হয়। তার মানে তার হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো অনেক বেশি হয়। এখন আমি এখানে কিছু সংখ্যা দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বুঝাবো, বাট জিনিসের সংখ্যার মতো কাজ করে না যে ভাই আপনি 1 2 3 4 5 দিয়ে দেখাচ্ছেন, বাট ফিল পাওয়া যায়। আমি তোমাদেরকে একটু ফিল দেওয়ার চেষ্টা করি। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে দেখো তো ভাই, 4s2, দেখো এটা যদি আমি বলি, এটা হচ্ছে আমার 3d অরবিটাল, এটা হচ্ছে আমার 4s অরবিটাল। 4s2 আছে, 3d1 আছে। তো এই যে 3d1 এ হচ্ছে একটা, 4s2 তে হচ্ছে দুইটা। এই 4s2 কিন্তু জোড় অবস্থায় আছে, এরা কিন্তু আর বের হবে না, বলবে যে বাবা আমরা জোড় আছি, আমরা স্থায়ী আছি, আমরা ধাতব বন্ধনে অংশগ্রহণ করব না। তাহলে এখানে অংশগ্রহণ করে শুধুমাত্র 3d1, কারণ এটা বিজোড় আছে। তার মানে ওই অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা স্ক্যান্ডিনিয়ামে হচ্ছে 1। আবারও বলি ভাই, সংখ্যাটা 1 2 3 4 হিসেবে হয় না, বাট আমি যেভাবে দেখাচ্ছি ফিল পাওয়া যায়। টাইটেনিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু বের হবে না, ওই যে আগের মতো জোড়া অবস্থায় আছে, স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু দেখো এখানে দুইটা বেজোড় আছে, মানে এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন মোটামুটি আমার জন্য অ্যাভেলেবল। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে হচ্ছে তিনটা, যে এই দুইটা বের হবে না। আচ্ছা, এইটা একটু সবাই মনে রাখো, তাও যদি জানার কথা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে একটু কাহিনী আছে, যে স্থিতিশীলতার জন্য 1 হয়ে এখানে 5 হয়। তো এখানে দেখো একটা বিজোড়, এই চারটা হচ্ছে বিজোড়। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে একটা ইলেকট্রন হবে। তো কথা হচ্ছে এখানে মোট হচ্ছে, দেখো এখানে একটা আর হচ্ছে 5টা, 1 2 3 4 5, তাহলে মোট অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা 6টা, ধুম করে অনেক বেড়ে গেছে। তার মানে আন্দাজ করে বলতে পারি এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর গলনাঙ্ক একটু বেশি হবে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হয়? ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এই দুটো কিন্তু বের হবে না, বের হবে হচ্ছে এই 5টা, মানে এখানে হচ্ছে 5টা ইলেকট্রন পার্টিসিপেট করবে। আয়রনের ক্ষেত্রে দেখো ভাই, এরা বের হবে না, এরাও বের হবে না, বের হবে হচ্ছে 4টা।
এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 3টা, কারণ এগুলো বের হচ্ছে না, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 1টা, এই হচ্ছে সেই 1টা, আর এখানে হচ্ছে 1টাও নাই। এবার আমি এখানে কিছু কথা বলবো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে, যে ভাইয়া আপনি তো বললেন যে এখানে 5টা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। একটু ভালো মতো খেয়াল করো, বাচ্চাকালে পড়ে আসছো, যদি কখনো একটা অরবিটাল অর্ধপূর্ণ হয় তাহলে সেটা কি স্থিতিশীল হয়ে যায়? তো এখানে কিন্তু দেখো এটা কিন্তু অর্ধপূর্ণ হয়ে গেছে। তো এই 5টা যদিও বিজোড় আছে কিন্তু এরাও কিন্তু আর বের হইতে চায় না, মানে এখানে 5-এর জায়গায় আসলে কত হবে? 0 হবে। তাহলে আমি যদি একটু কম্পেয়ার করি, স্ক্যান্ডিনিয়ামে 1টা বের হয়, টাইটানিয়ামে 2টা, ভ্যানাডিয়ামে 3টা, ক্রোমিয়ামে হচ্ছে 6টা। আচ্ছা, ম্যাঙ্গানিজে 1টাও না, আয়রনে 4টা, কোবাল্টে 3টা, নিকেলে 2টা, কপারে 1টা, আর জিঙ্কে 1টাও না। আবারও বলতেছি ভাই, সংখ্যার এই হিসাবটা আসলে ঠিক না, বাট এটা দিয়ে আসলে ফিল পাওয়া যায়। এখন আমরা একটা গ্রাফ দেখি। প্রথম হচ্ছে স্ক্যান্ডিনিয়াম, দেখো স্ক্যান্ডিনিয়াম ইলেকট্রন ছিল 1টা, তো এই জন্য এটা হচ্ছে তার গলনাঙ্ক। মানটা মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বাট তারপর আমরা একটু কম্পেয়ার করবো। তো একটা, এটা হচ্ছে তার গলনাঙ্ক। টাইটানিয়ামে ছিল 2টা, যদি আগের স্লাইডটা মনে রাখো, টাইটানিয়ামে ছিল 2টা, দেখো ওর থেকে গলনাঙ্ক একটুখানি বাড়ছে। ভ্যানাডিয়ামে ছিল হচ্ছে 3টা, সো এখানে হচ্ছে আরেকটু বাড়ছে। ক্রোমিয়ামে ইলেকট্রন ছিল 6টা, দেখো এখানেও কিন্তু বাড়ছে। এই গ্রাফে বুঝতে যাচ্ছে না, বাট আসলে কিন্তু বাড়ছে এখানে মানটা। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো যেখানে কিন্তু শূন্যটা নেমে আসছিল, তো শূন্যটা নেমে আসছে মানে যেখানে যেহেতু এর কোনো হচ্ছে ইলেকট্রন আমার ধাতব বন্ধনে অংশগ্রহণ করে না, তো এখানে কিন্তু গলনাঙ্ক হুট করে ব্যতিক্রম ভাবে একটু কমে গেছে। এরপরে হচ্ছে আয়রনে ছিল কয়টা, দেখো আয়রনে ছিল হচ্ছে 4টা, তার মানে বাড়বে 0 থেকে। এরপরে ছিল হচ্ছে 3টা, এরপরে ছিল 2টা, এরপরে ছিল 1টা, আর এরপরে হচ্ছে 0টা। এইটা হচ্ছে আমাদের অবস্থান্তর মৌলের গলনাঙ্কের ক্রম। এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে যে ভাইয়া আপনি তো দেখাইলেন এখানেও 0 এখানেও 0, তাহলে এই দুইটা আসলে কাছাকাছি হলো না কেন, বা এই দুটো সমান সমান হলো না কেন? এখানে ছিল D5 অর্ধপূর্ণ স্টেবল, আর এখানে হচ্ছে D10। D10টা অনেক বেশি স্টেবল, D5ও স্টেবল, বাট D10 বেশি স্টেবল। এজন্য D10 থেকে একদমই বের হয় না, D5 থেকে ওরা একটু হলেও অ্যাক্টিভিটি দেখায়। তো এই জিনিসটা যদি সবাই বুঝতে পারো, অবস্থান্তর মৌলের গলনাঙ্ক, একটু হ্যান্ড রেজ করে আমাকে একটু জানাও যে ভাইয়া তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আর হ্যান্ড রেজ করার পরে আবার হ্যান্ডটা একটু হচ্ছে 1 মিনিট পরে নামাই নিও। জিম, যদি কোনো প্রশ্ন আসে, রিলেভেন্ট প্রশ্ন আসে, তাহলে হচ্ছে উত্তর দিচ্ছিস তো? জি জি ভাইয়া দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে ভাই একটু ডিস্টার্ব করি, হ্যাঁ, আর একটু লাউডলি বললে মনে হয় ভালো হয়। একটু একটু লাউডে। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আজকের পর থেকে যেন অবস্থান্তর মৌলের গলনাঙ্ক আর অবস্থান্তর মৌলের স্ফুটনাঙ্ক নিয়ে যেন মাথায় কোনো প্যাচ না লাগে, এটা তোমাদের কাছে আমার দাবি। এই আমি যে সংখ্যা দিয়ে দেখালাম, তুমি চাইলে সংখ্যা দিয়ে কম্পারিজন মনে রাখতে পারো, তুমি চাইলে এমনি মনে রাখতে পারো, বাট আমি যখন বাচ্চাকালে ছিলাম, বাচ্চাকালে মানে তোমাদের বয়সে, যখন আমি কলেজে পড়তাম তখন আমি এভাবে শিখছিলাম, তোমরা চাইলে এভাবে শিখতে পারো। আর এই জিনিসটা হচ্ছে নটরডেম কলেজে হচ্ছে আমাদের গুহ স্যার শিখাইছেন, যারা নটরডেম কলেজে আছে তারা রিলেট করতে পারবে। আমি জানি না স্যার এখন এভাবে পড়ান কিনা। এরপর আসে সেই বিখ্যাত কথা যে সব অবস্থান্তর মৌল ডিব্লক মৌল, কিন্তু সব ডিব্লক মৌল অবস্থান্তর মৌল না। এই টাইপের কথা যে জীবনে আমরা কত শুনে আসছি, সকল খারি খারক কিন্তু সকল খারক খার না। তারপর আছে সকল নবী রাসূল কিন্তু সকল রাসূল নবী কিন্তু সকল নবী রাসূল না। তো ওরকম একটা কথা যে সব অবস্থান্তর মৌল ডিব্লক মৌল, কিন্তু সব ডিব্লক মৌল অবস্থান্তর মৌল না। আমরা একটু দেখবো যে কেন না। অবস্থান্তর মৌল হচ্ছে, তুমি এটার স্থিতিশীল আয়নিক অবস্থা যদি করো, তার ডি অরবিটাল আংশিক পূর্ণ হবে। এখানে কিছু কিছু বইতে কথার মার্কটা সে পোলাপানটা আটকে দেয়। কিছু বইতে লেখা আছে হাফ ফিল্ড, কিছু বইতে লেখা আছে অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ আর আংশিক পূর্ণ কিন্তু এক কথা না ভাইয়া। আমরা জানি হইতেছে ডি অরবিটালে থাকতে পারে হচ্ছে 10টা, অর্ধপূর্ণ মানে 5টা, কিন্তু আংশিক পূর্ণ মানে ডি 1 থেকে 9 যে কোনো কিছু হবে। সোজা কথা, আমি একটা মৌলের স্থিতিশীল আয়নিক অবস্থা দেখব, স্থিতিশীল আয়নিক অবস্থায় যদি ডি একেবারে 0 না হয়, অথবা ডি যদি একেবারে 10 না হয়, তাইলে সেই মৌলটা হচ্ছে অবস্থান্তর মৌল হবে। আয়নটা কিন্তু অবস্থান্তর না, মৌলটা হচ্ছে অবস্থান্তর। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল নিয়ে রাখছি। এক্সাম্পল হচ্ছে আয়রন 26, আমরা বলছিলাম যে হচ্ছে আর্গন, এই হচ্ছে 18, স্মার্ট নিউমি ইলেকট্রন বিন্যাস 4s2 আর হচ্ছে 3d6। তাহলে যদি হচ্ছে আমি
আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখে আমার আসলে কোনো লাভ নেই, বাট তারপর আমি একটু দেখাইতেছি। এটা যদি 3D হয় তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 এই হচ্ছে 6, সো 4:3d6। আয়রনের ক্ষেত্রে 2+ যদি হয় তার মানে দুইটা ইলেকট্রন চলে গেছে। এইখানে অনেকে আবেগের বশে আসলে কি করে আমি বলি যে D6 পরে লিখছি, তার মানে হইতেছে ইলেকট্রন যদি যায় তাহলে ডি থেকে যাবে, এটা হচ্ছে অনেকের ধারণা। মনে রাখবা ভাইয়া, ইলেকট্রন কিন্তু প্রবেশ করে আহ্বান নীতি অনুসারে, কিন্তু ইলেকট্রন বের হয় কিন্তু শেষ শক্তি স্তর থেকে, মানে বাইরের শক্তি স্তর থেকে। তোমার কমন সেন্স কি বলে, 4s বাইরে না 3d বাইরে? 4s বাইরে। তো ইলেকট্রন যদি বের হয় তাহলে 4s থেকে বের হবে অবশ্যই, অর্থাৎ এখানে 4s0, এখানে 3d6, এটা হবে কিন্তু। খবরদার খবরদার, এখানে কেউ যদি আবেগের বশে লিখে রাখো 4s2 3d4 তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেতেছে। তো এখানে ডিতে যেহেতু 6টা, আমি যদি এখানে ডি ইলেকট্রন বিন্যাস দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কিন্তু আমরা জানি আয়রনের সবথেকে স্টেবল আয়নিক অবস্থা হচ্ছে Fe3+। সো এখানে হচ্ছে আর্গন 4s0 আর 3d5। সো এখানে যেহেতু 5টা আছে দেখো, এটা কিন্তু আংশিক অবস্থা যে আমরা শর্ত দিয়েছিলাম সেই শর্ত মানে, তার মানে আয়রন একটা অবস্থান্তর মৌল। এরা অবস্থান্তর মৌল কিন্তু না, এটা হচ্ছে অবস্থান্তর মৌল। আমি আয়নকে দেখে মৌলকে চাষ করব, এটা হচ্ছে কথা। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে আসি। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আমি যদি আর্গন লিখি, স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 21 ছিল, অনেকের মনে নাই আমি জানি। তাহলে এখানে হচ্ছে 4s2, এখানে হচ্ছে 3d1। আর অনেকেই হয়তো জানো না, স্ক্যান্ডিনিয়ামের সবথেকে স্টেবল আয়নিক অবস্থা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+। 3+ যদি হয় তাহলে তিনটা বের হবে, তার মানে হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 4s0 এখান থেকে বের হবে, 3d0 এখান থেকে বের হবে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে স্থিতিশীল আয়নিক অবস্থায় ডি অরবিটাল কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে। একেবারে ফাঁকা হলে আমরা জানতাম যে স্ক্যান্ডিনিয়াম হচ্ছে শুধুমাত্র ডি ব্লক মৌল, শুধুমাত্র ডি ব্লক মৌল, কিন্তু সে হচ্ছে অবস্থান্তর মৌল না। আমরা বলি স্ক্যান্ডিনিয়াম আয়রন বোথ, সে বোথ অবস্থান্তর মৌল এবং হচ্ছে ডি ব্লক মৌল। কিন্তু স্ক্যান্ডিনিয়াম শুধুমাত্র ডি ব্লক মৌল, সে কিন্তু অবস্থান্তর মৌল না। এবং হচ্ছে জিঙ্ক, জিঙ্কের ক্ষেত্রে আসি, জিঙ্ক হচ্ছে 30, আর্গন লেখার পরে হচ্ছে এখানে হবে হচ্ছে 4s2 আর 3d10। জিঙ্কের সবথেকে স্টেবল আয়নিক অবস্থা হচ্ছে জিঙ্ক 2+। তাহলে দেখো তবে দুইটা যদি চলে যায় 4s থেকে চলে যাবে, তাহলে এখানে হচ্ছে আর্গন 4s0 আর 3d10। তো যেহেতু এখানে ডিতে 10টা আছে, আমাদের শর্ত ছিল 1 থেকে 9 এর মধ্যে হইতে হবে। তো যেহেতু 10টা আছে, আমরা জানি 10টা থাকলে সেই মৌলটা শুধুমাত্র ডি ব্লক মৌল হবে, এটা অবস্থান্তর মৌল হবে না। সো মনে রাখবা, জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না, স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল না। এই দুইটার মাঝখানে আমরা হচ্ছে 10টা পড়ছিলাম, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। মনে রাখবে হইতেছে প্রথমটা স্ক্যান্ডিনিয়াম আর শেষটা জিঙ্ক, এই বাদে বাকি মাঝখানে যেতগুলো আছে সব হইতেছে অবস্থান্তর মৌল। সো একটু হ্যান্ড রেজ করে আমাকে জানাবা যে সবাই আসলে জিনিসটা বুঝতে পারছো কিনা। ওকে, অনেকেই বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। আবারও বলি, এটা হচ্ছে সেই কথার মানে যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। যেমন স্ক্যান্ডিনিয়াম, জিঙ্ক, এরা ডি ব্লক মৌল ছিল কিন্তু এরা অবস্থান্তর মৌল না। আচ্ছা জিম, জি ভাই। আচ্ছা পোলটা দিয়ে দিন। তোমাদের এই পোলের জন্য সময় হচ্ছে মাত্র 1 মিনিট, এবং এইটা যদি ভুল হয় আর কি বলার আছে আবার। ভাই পোলটা কি আসছে? না, আসেনি। ওকে, এবার ভাই। আসেনি, আমি দেবো। ভাই এই যে আমি দিচ্ছি তো। আচ্ছা, আসছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। বাচ্চা কাচ্চা, এইবার যদি ভুল হয় খবর আছে কিন্তু সবার। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমাদের টাইম শেষ হওয়ার আগে ভোটার সংখ্যা শেষ হয়ে গেছে। মিঠুন ভাই, এবার কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? জি ভাই, শোনা যাচ্ছে।
জিম স্টপ করে হ্যাঁ রেজাল্টটা শেয়ার করে দেন। জি জি ভাই রেজাল্ট দিচ্ছি। আচ্ছা এই ভাই যারা হচ্ছে বি আনসার দিছো তারা কি চিন্তা করে বি আনসার দিছো? এই যে 7% 9% লোকজন 77 মানুষ যে আনসার দিছো, আমি এতক্ষণ ধরে বললাম আল্লাহ তোমরা কি সকালে এখনো ঘুম ছাড়াই না? আমি শিওর যারা বি আনসার দিছো তারা একটু ওয়াশরুমে গিয়ে একটু চোখে পানি দিয়ে এসো যাও। আর যারা এই আনসার দিছো ওকে কংগ্রেচুলেশন। আমি এতক্ষণ ধরে বললাম যে ইলেকট্রন আসলে বের হয় শেষ শক্তি স্তর থেকে। দেখো এখানে 4s হচ্ছে শেষ শক্তি স্তর 4s, ইলেকট্রন কিন্তু 4s থেকে আগে বের হবে, অর্থাৎ হচ্ছে এখানে 4s0 3d6 হবে। বি আনসার না এ আনসার। আর যারা বি আনসার দিছে তারা দয়া করে চা কফি কিছু বল মানে আনতে বলো আন্টিকে, চা কফি খাও অথবা হচ্ছে একটু চোখে পানি দাও, ঘুমাই যাও না ভাই। আচ্ছা আমরা সামনে আগাই। শান ভাই আছেন? হ্যাঁ আমার স্ক্রিনটা প্রতিটা পোলের পর একটুখানি ফ্রিজ হয়ে যায়। ভাই ওই যে পোলের পর পর ওই যে স্ক্রিনে একটু ক্লিক করতে হয়, ক্লিক করলে পরে সামনে যেতে হয়, তাহলে যাওয়া যায়। আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ আরে আচ্ছা জিম তুই জোস। হ্যাঁ। আচ্ছা এরপর হচ্ছে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখবো এবং আমরা এগুলো নিয়ে তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে যে অবস্থান্তর মূল্য। আবারও বলতেছি ভাই এটা কিন্তু ডি ব্লক মূলের বৈশিষ্ট্য না, এগুলো কিন্তু শুধুমাত্র এক্সক্লুসিভলি অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য। তো অনেকে হচ্ছে এখানে দুইটাকে মিলাই ফেলো। আবারও বলতেছি এটা কিন্তু ডি ব্লক মূলের বৈশিষ্ট্য না, এগুলো হচ্ছে অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য। এরা হচ্ছে কয়েকটা জিনিস পরিবর্তনশীল জারণমান দেখায়, তারপর এরা প্রভাবক রূপে কাজ করে, এরা জটিল আয়ন তৈরি করে, এরা রঙিন যৌগ তৈরি করে, এরা চুম্বকত্ব প্রদর্শন করে, অনেক কঠিন কঠিন কথা। আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে সহজ করবো। পরিবর্তনশীল জারণমান তুমি দেখো স্ক্যান্ডিনিয়ামের 3+, টাইটানিয়ামের হচ্ছে 2টা জারণমান এখানে আছে, ম্যাঙ্গানিসে তো অভাব নাই, 2 3 4 6 7 বহুত কিছু আছে। এগুলো মনে রাখার কোনো দরকার নেই, আমি যে লিস্টটা দিয়েছি এটা মনে রাখার কোনো দরকার নেই। আমি শুধু তোমাদের ফিল দিচ্ছি যে হ্যাঁ অবস্থান্তর মৌলসমূহ হচ্ছে অনেক জারণমান দেখায়, পরিবর্তনশীল জারণমান দেখায়, মানে তারা আসলে একসাথে থাকে না, একভাবে থাকে না, বিভিন্ন জারণমান রূপে থাকে। আমরা একটু কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। দুইটা জিনিস তোমাদের পরীক্ষায় আসে, আমি সেই দুটো এক্সাম্পল নিয়ে কাজ করব। একটা হচ্ছে আয়রন, বলছিলাম যে আজকে আয়রন দেখে দেখে চোখ ব্যথা হয়েছে। আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত মনে আছে? 26, আর্গন মানে হচ্ছে 18, 4s2 3d6। তো আয়রন যেহেতু শেষ শক্তি স্তর হচ্ছে 4s, তার মানে এখান থেকে দুইটা বের হবে, দুইটা বের হলে মানে আয়রন 2+, যেটা সবার পোলের আনসার দিছিলাম। আর আমি জানি না বাকি 7-9% লোকজন কি এখনো চা কফি খাইছে কিনা, না খাইলে ভাই খেয়ে নাও। এখানে হচ্ছে আর্গন 4s0 3d হচ্ছে 6। আচ্ছা সো আয়রনের এখানে জারণমান হচ্ছে 0, এখানে জারণমান হচ্ছে +2। তো কথা হচ্ছে আয়রনের শেষ শক্তি স্তর তো 4s ছিল এবং সেখান থেকে ইলেকট্রন বের করছে। তো খেয়াল করো যে আমরা জানি ডিতে ইলেকট্রন যদি 5টা থাকে তাহলে সেই ডিটা হইতেছে হাফ ফিল্ড হয়, মানে অর্ধপূর্ণ হয়। এবং আমরা এটাও জানি যে কোনো অর্ধপূর্ণ অরবিটাল অনেক বেশি স্থিতিশীল হয়। আর এই জিনিসটা মনে রাখবা, দুনিয়াতে যত ঘটনা ঘটতেছে, আমি তোমাকে কেন পড়াইতেছি, তুমি কেন পড়তেছো, পাখি কেন আকাশে উড়ে, প্লেন কেন আকাশে উড়ে, মাছি কেন গান গায়, এই আমি যত কথা বললাম, দুনিয়ায় সবকিছু ঘটার একটা মাত্র কারণ, সেটা হইতেছে সবাই স্থিতিশীল হইতেছে, সবাই চায় স্টেবল অবস্থা করতে। অনেক সময় আমরা বলি না যে আমরা পড়াশোনা করি লাইফে সেটেল হওয়ার জন্য, এই সেটেল হওয়া মানে কিন্তু হচ্ছে স্থিতিশীল হওয়া। তো আয়রনের মনে একটু খায়েশ আছে যে তার স্থিতিশীল হইতে হবে। এবং দেখো এই ডিতে যদি 6টা না হয়, ডিতে যদি 5টা হয়, তাহলে কিন্তু সে হচ্ছে বেশি স্থিতিশীল হয়। অর্থাৎ এখানে যেটা হয় সেটা হচ্ছে আয়রন আর্গন 4s0 3d5, এবং এখানে হচ্ছে তার +3 জারণ অবস্থা। এবং দেখো এখানে কিন্তু সে বেশি স্টেবল। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তার এত ইচ্ছা স্থিতিশীল হওয়ার, তো 4s তো শেষ শক্তি স্তর, 3d তো শেষ শক্তি স্তর না, তাহলে 3d থেকে সে কেন বের করছে? তার তো শুধু 4s থেকে বের করার কথা। এইটার কারণ হচ্ছে মনে রাখবা যে এই 3d ও 4s এদের, এই কথাটা সবাই একটু খাতায় লিখে নিও, এর মেইন কারণ আর কি শক্তির পার্থক্য কম। মানে 3d আর 4s একসাথে একটা স্তরের মতো কাজ করতে পারে, এই জন্য 4s থেকে তো সে বের করলোই,
এবং 4s থেকে বের করার পরে তার যদি মনে হয় যে 3d থেকে বের করলে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারতেছি, তখন সে 3d থেকেও বের করতে পারে। কারণ কি 3d এবং হচ্ছে 4s এদের মধ্যে শক্তির পার্থক্য কম, মানে এই দুইটা অনেকটা একটা শক্তি স্তরের মতো কাজ করে। তো এইটার জন্য মেইনলি অবস্থান্তর মৌলসমূহ হইতেছে পরিবর্তনশীল জারণমান দেখায়। তাহলে দেখো আয়রন ছিল আয়রন 2+ কেন হয়েছে? শেষ শক্তি স্তর থেকে দুইটা ছাড়ছে। আয়রন 3+ কেন হয়েছে? কারণ শেষ শক্তি স্তর থেকে ছাড়ার পরেও তার কাছাকাছি একটা শক্তি স্তর থেকে ছাড়লে সে স্থিতিশীল হইতেছে এবং তার জন্য ছাড়া পসিবল, এই জন্য সে স্থিতিশীল হয়ে 3+ তৈরি করছে। তো আমি যখন আয়রন তোমাকে এক্সাম্পল দেবো, আমি যদি এটা এখানেই থাকি মানে রেখে দিই, বাসায় গিয়ে যখন নিজে হতেছে আরেকটা এক্সাম্পল নিয়ে কাজ করবো, তখন আমাকে মনে মনে ইচ্ছা মতো গালমন্দ করবা যে বেটা এটা দেখাইছে যেটা সুন্দর মতো মিলে, কিন্তু যেটা মিলে না বেটা সেটা দেখায়নি, আমি সেটা একটু দেখাই। এই হচ্ছে কপার 29 এবং হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 4s1 আর 3d10। একটু মনে করো এখানে ইলেকট্রোমিনাসের কাহিনী ছিল। তাহলে কপারের ক্ষেত্রে কি হওয়া উচিত? কপার প্লাস হওয়া উচিত, কারণ শেষ শক্তি স্তরে একটা। এখানে হচ্ছে আর্গন 4s, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 3d10। আচ্ছা, এটা তো সব থেকে সুন্দর লাগতেছে, 4s এ 0 আছে, 3d10 আছে, সব থেকে স্টেবল। তাহলে এখানে তো হচ্ছে কপার 2+ হওয়ার কথা না? আমি যদি ওই আয়রনের এক্সাম্পল যদি আমি চিন্তা করি, আয়রনের সাথে যদি তুলনা করি, তো যখনই বাসায় গিয়ে এটা করতে যেত তখনই ঝামেলা হতো। তো আমরা জানি যে কপার 2+ আছে বেশি স্টেবল। তুমি সব জায়গায় কপার 1+ এর যোগ্য খুবই কম দেখবা। কপার ক্লোরাইড, কপার নাইট্রেট, কপার সালফেট সবই কিন্তু কপার 2+। সেটা হওয়ার কারণ হচ্ছে সঞ্জিত কুমারের গুহ স্যারের বই যারা পড়ো, তাদের স্যারের বইতে একটা এক্সাম্পল, একটা এরকম একটা হচ্ছে রিজন দেওয়া আছে যে এখানে 4s0 3d9। দেখো মানতে কিন্তু একটু কষ্ট হইতেছে, কারণ 3d9 এটা আবার কেমন? 3d10ই তো সুন্দর, অনেক স্মুথ লাগে, অনেক সুন্দর জোর আছে। তো গুহ স্যারের বইতে যে জিনিসটা ব্যাখ্যা দাও আমি একটু বলি। এখানে স্যার বলছে প্রোটন হইতেছে 29টা, আর এখানে ইলেকট্রন হইতেছে একটা যেটা চলে গেছে 28টা। এখানে হইতেছে প্রোটন হচ্ছে 29টা, প্রোটন তো সেম থাকে, প্রোটন তো চেঞ্জ হয় না। এখানে ইলেকট্রন হচ্ছে 27টা। তো গুহ স্যার, আমি আবার বলতেছি এটা কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি না, গুহ স্যারের বই অনুযায়ী যেটা, সেটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যার। স্যার বলছে যে এখানে 29 জন 28 জনকে টানে, আর এখানে 29 জন 27 জনকে টানে, কারণ নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে। তো স্যার বলছে এখানে টানটা অনেক বেশি হয়, এই জন্য এখানে ইলেকট্রন গুলো স্টেবল থাকে, তার মানে এটা স্টেবিলিটি বেশি। তো তাহলে দুইটা ভাই দুই রকম ব্যাখ্যা কেন দিলেন? আসলে রিয়েল কেমিস্ট্রি হচ্ছে একটা মৌলের কোন জারণমানটা স্থিতিশীল হবে সেইটা একগাদা ফ্যাক্টর দ্বারা নির্ধারিত হয়। সেই মৌলের আকারের উপর ডিপেন্ড করে, সেই মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে, সেই মৌলের প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে, সেই মৌলের শেষ শক্তি স্তর এবং নিউক্লিয়াস এর মধ্যে কতগুলো স্তর আছে তার উপর ডিপেন্ড করে। এত কঠিন কথা মনে রাখা লাগবে না, শুধু মনে রাখো যে পরিবর্তনশীল জারণমান দেখানোর কারণ অনেক আছে। আমরা হচ্ছে আয়রনের ক্ষেত্রে এই লজিকটা দিব, আর কপারের ক্ষেত্রে এই লজিকটা দিব আমাদের পরীক্ষার জন্য। কথা হইতেছে এই ছাড়া কি আর কোনো কারণ নাই? হ্যাঁ, এছাড়াও কারণ আছে, কিন্তু সেগুলো আমাদের এই স্টেজে পড়ার দরকার নেই। আমরা এই স্টেজে শুধুমাত্র এইটুকু জানবো, আয়রনের 5 হলে স্থিতিশীল হয়, তার জন্য 2+ থেকে 3+ হয়, আর কপারের ইলেকট্রন সংখ্যা কমে যায়, এই জন্য হয়তো সেটা বেশি স্থিতিশীল হয়। একটু হ্যান্ড রেজ করে যদি আমাকে জানাই দাও যে জিনিসটা আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, অনেক মানুষজন বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সটে যাই। এরপরে দেখো প্রভাবক ক্রিয়া। ওই যে আমরা অনেকগুলো ধর্মের মধ্যে কিন্তু প্রভাবক একটা ছিল। দুনিয়াতে তুমি অনেক প্রভাবক দেখছো, সেটা হচ্ছে তুমি দেখবা ম্যাক্সিমাম প্রভাবক হইতেছে দেখো আয়রন চূর্ণ, তারপর হচ্ছে নিকেল চূর্ণ, তারপর কপার চূর্ণ, তারপর আরো অনেক সময় এটা দেখবো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, তারপর কখনো ম্যাঙ্গানিজ চূর্ণ। এগুলো প্রভাবক হিসেবে কাজ করে ম্যাক্সিমাম বিক্রিয়াতে। এবং তুমি দেখো ভ্যানাডিয়াম অবস্থান্তর মৌল, ম্যাঙ্গানাস অবস্থান্তর মৌল, আয়রন অবস্থান্তর মৌল, নিকেল অবস্থান্তর মৌল, কপার অবস্থান্তর মৌল। এই উদাহরণগুলো মনে রাখার দরকার নেই, আমি তোমাদেরকে একটু ফিল দিচ্ছি যে অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক রূপে কাজ করতে পারে। তো প্রশ্ন হচ্ছে ভাই অবস্থান্তর মৌলের মধ্যে কি এমন জিনিস থাকে, তাদের মধ্যে কি এমন রহস্য লুকায় আছে যে তারা হচ্ছে প্রভাবক রূপে কাজ করতে পারে? আমরা সেই রহস্যটা একটু উদ্ঘাটন করবো। দেখো আমি এখানে দুইটা বিক্রিয়া লিখে রাখছি। একটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি, বাচ্চাকালের বিক্রিয়া, এবং মনে রাখবা এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে হতেছে আয়রন চূর্ণ, সবার জানা উচিত। আর সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড, এই বিক্রিয়ায় প্রভাবক রূপে কাজ করে দিয়েছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড।
তো মনে রাখবা একটা প্রভাবক দুইটা মেকানিজমে কাজ করে, দুইটা ভাবে সে কাজ করতে পারে প্রভাবক। সো আমরা একটু এখানে প্রভাবক দেখব। যে কোনো প্রভাবক সেটা হইতেছে দুইটা ওয়েতে কাজ করে। প্রথম ওয়ে হইতেছে, আমি ধরলাম এখানে হইতেছে আয়রন চূর্ণ, এই হচ্ছে আমার আয়রন চূর্ণ করা আয়রন আছে, সুন্দর কালারটা মিলছে লাল রঙের, এটা হচ্ছে লোহার গুড় আর কি। আয়রন চূর্ণ বলে জিনিসটা অনেক বুকিশ বুকিশ লাগে, লোহার গুড় আছে এখানে ধরে রাখি। আর এখানে এই হাইড্রোজেন আর নাইট্রোজেন যদি নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি বেশি করে, নিজেদের মধ্যে যদি সংঘর্ষ বেশি হয়, তাহলে অ্যামোনিয়া বেশি বেশি তৈরি হয়, এবং আয়রন সেটাই হেল্প করে। তো নর্মালি তুমি যদি কোনো একটা পাত্রে হাইড্রোজেন নাইট্রোজেন নাও, এরা কিন্তু স্বাভাবিকভাবে নিজেদের সাথে ধাক্কাধাক্কি করে, ঠুন্নাঠুন্নি করে। এই যারা হ্যান্ড রেজ করতেছো ভাই, আমি যখন বলি তখন হ্যান্ড রেজ করো। আচ্ছা, তো কথা হচ্ছে এই হতেছে লোহার গুঁড়া আছে, এবং বলছিলাম যে হতেছে বিক্রিয়া হইতে হলে হাইড্রোজেন এদের মধ্যেকার বন্ধন ভাঙতে হয়, নাইট্রোজেন এদের মধ্যকার বন্ধন ভাঙতে হয়। তো ধরো আমরা জানি অবস্থান্তর মৌলের কি আছে, অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অরবিটাল আছে। ওই ফাঁকা ডি অরবিটাল মানে তার ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গায় সে করে কি, এই হাইড্রোজেনকে আর নাইট্রোজেনকে অধিশোষণ করে। দেখো নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড ছিল, হাইড্রোজেনের মাঝখানে সিঙ্গেল বন্ড, তো এখানে করা হচ্ছে অধিশোষণ। কেমিস্ট্রির মধ্যে একটু বাংলা শিখাই ভাইয়া, শোষণ এক জিনিস আর অধিশোষণ অন্য জিনিস। আমাদের এখানে কিন্তু শোষণ হয় না, আমাদের এখানে হয় হচ্ছে অধিশোষণ। শোষণ অধিশোষণ বলতে বোঝায় যে ধরো তুমি যদি এরকম একটা কিছু নাও, সেখানে যদি কেউ গায়ে লেগে থাকে, যে ভিজা হাত বালির মধ্যে দিলে যেরকম হয়, হাতের উপরে বালি লেগে থাকে, সেটা হচ্ছে অধিশোষণ। আর শোষণ হচ্ছে যদি কোনো কিছু ভিতরে ঢুকে যায়, সেটাকে আমরা শোষণ বলি। যেমন তুমি যখন ফোম দিয়ে পানি দাও, তখন সেটা হয় শোষণ। আমাদের এখানে কিন্তু সারফেসে লেগে থাকে, অধিশোষণ। তো কি হলো, এখানে যে আয়রন চূর্ণ আছে, সেই আয়রন চূর্ণ ওর ফাঁকা ডি অরবিটালের সাহায্যে হাইড্রোজেন নাইট্রোজেনকে নিজের তলে অধিশোষণ করবে। অধিশোষণ করলে এর মাঝখানে যে বন্ডগুলো আছে, এই বন্ডগুলো আগের থেকে কি হয়ে যায়, আগের থেকে উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাহলে বন্ধন যদি দুর্বল হয়, তাহলে বিক্রিয়াটা হওয়া কি হয়, সহজ হয়। অর্থাৎ অবস্থান্তর মৌলের কাহিনী বাদ দিই, একটা প্রভাবক দুইটা মেকানিজমে কাজ করে। তার প্রথম মেকানিজম হচ্ছে সে বিক্রিয়ক সমূহকে নিজের তলে অধিশোষণ করে। অধিশোষণ করে বিক্রিয়কের নিজেদের মধ্যে বন্ধন দুর্বল করে দেয়, বিক্রিয়ক সমূহ তাড়াতাড়ি সংঘর্ষ করতে পারে, বিক্রিয়া তাড়াতাড়ি হয়। এবং যেহেতু অবস্থান্তর মৌলের হচ্ছে ফাঁকা ডি অরবিটাল আছে, তো এখানে কারণ হচ্ছে তাদের ফাঁকা যে ডি অরবিটাল আছে, এই ফাঁকা ডি অরবিটালের সাহায্যে তারা অধিশোষণটা করতে পারে, তার মানে তারা প্রভাবক হিসেবে কাজ করতে পারে। দুই মেকানিজম। এই বিক্রিয়ায় তুমি যদি একেবারে রক্ত মাংসে চোখ দিয়ে দেখো, কেন জানি মনে হইতেছে সালফার ডাইঅক্সাইড সরাসরি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়েছে, আসলে কিন্তু সেটা হয় না। আমরা একটু মেকানিজম, এই সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আমি জানি অনেকে এখন নাস্তার প্লেট সামনে নিয়ে বসে আছে। আচ্ছা, মেকানিজম হচ্ছে সালফার ডাইঅক্সাইড এখানে ফার্স্টে বিক্রিয়া করা হয়েছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের সাথে, মিলে এখানে তৈরি করা হয়েছে সালফার ট্রাইঅক্সাইড প্লাস হচ্ছে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড। দেখো এই যে একটা অক্সিজেন এখান থেকে নিয়ে নিয়েছে। এরপরে ওই ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড আবার অক্সিডাইজড হয়, ওই তৈরি করে হয়েছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এবং তুমি যদি ভাই এই দুইটা বিক্রিয়াকে যোগ করো, তাহলে দেখো তুমি পরের বিক্রিয়াটাই পাইতেছো। তো খালি চোখে দেখে যে মনে হয় সালফার ডাইঅক্সাইড সরাসরি অক্সিডাইজড হইতেছে, সেটা কিন্তু না। সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিয়ে অক্সিডাইজড হইতেছে। এবং দেখা গেছে, এবং দেখো এখানে কিন্তু একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি করছে। এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট যৌগ, মানে তোমরা ইন্টারমিডিয়েট আছো স্কুল আর ভার্সিটির মাঝখানে, তো ও হচ্ছে বিক্রিয়কের উৎপাদনের মাঝখানে তৈরি হয়ে আবার হচ্ছে হারাই যায়, তো এই জন্য আমরা ইন্টারমিডিয়েট যৌগ বলি। তো দেখা যায়, এই কথাটা মন দিয়ে শুনবা, যে সালফার ডাইঅক্সাইড যদি সরাসরি অক্সিডাইজড হইতো, তাহলে যে হারে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হইতো, তার থেকে এই মেকানিজমে বেশি বেশি তৈরি হয়। মানে সে বিক্রিয়ার একটা অল্টারনেট ওয়ে তৈরি করতেছে। সো অল্টারনেট পাথ তৈরি হইতেছে। এবং অল্টারনেট পাথটা আসলে কিভাবে তৈরি হইতেছে, তৈরি হইতেছে অন্তর্বর্তী যৌগ তৈরি করার মাধ্যমে। আমি ইন্টারমিডিয়েটটা লিখি, ইন্টারমিডিয়েট যৌগ তৈরির মাধ্যমে সে বিক্রিয়ার জন্য একটা সহজ, সাবলীল, সুন্দর, ফাস্ট একটা ওয়ে তৈরি করছে। এবং যেহেতু অবস্থান্তর মৌলসমূহ আমরা জানি যে পরিবর্তনশীল জারণমান দেখায়, আমরা দেখে আসছি, তো তারা যেহেতু হচ্ছে পরিবর্তনশীল জারণমান দেখায়, এই জন্য তাদের জন্য কি এই ইন্টারমিডিয়েট যৌগ তৈরি করা সহজ।
কারণ দেখো এখানেকার জারণ মান একটা, এখানেকার জারণ মান কিন্তু আরেকটা। এই জন্য হতেছে অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক রূপে কাজ করে। আমি একটু রিক্যাপ করি। প্রভাবক দুইটা মেকানিজমে কাজ করে, একটা হচ্ছে নিচের তলে অধিশোষণ, একটা হতেছে ইন্টারমিডিয়েট যৌগ তৈরি। যেহেতু অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অরবিটাল আছে, তারা করে কি বিক্রিয়ক সমূহকে নিজের তলে অধিশোষণ করে, করে বিক্রিয়কের মধ্যকার বন্ধন ভেঙে দেয়, মানে বিক্রিয়া হওয়া তাড়াতাড়ি হয়। দুই, অবস্থান্তর মৌলসমূহ যেহেতু পরিবর্তনশীল জারণ মান দেখায়, সেহেতু ওই পরিবর্তনশীল জারণ মানের মাধ্যমে তারা বিভিন্ন ইন্টারমিডিয়েট যৌগ তৈরি করে বিক্রিয়ার জন্য একটা সহজ সুন্দর ফাস্ট একটা ওয়ে তৈরি করে, মানে বিক্রিয়া ফাস্ট হয়। টোটাল কথা যদি সাম আপ করি, তাহলে একটা প্রভাবক কাজ করার জন্য যে দুইটা মেকানিজম আছে, অবস্থান্তর মৌলসমূহ সেই দুইটা মেকানিজমকে সাপোর্ট করে। তার জন্য অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক রূপে কাজ করে। আমি একটু হ্যান্ড রেজ দেখতে চাই যে আমি এত কষ্ট করে জিনিসটা আসলে সবাইকে বুঝাতে পারছি কিনা। ওকে, অনেক মানুষজন হ্যান্ড রেজ করছে, খুব ভালো লাগতেছে, সবাই বুঝতেছে। আচ্ছা, যেটা নিয়ে সব থেকে বেশি কাহিনী আর যেটা আমাদের কাছে সব থেকে বেশি কঠিন লাগে, যেটা নিয়ে আমাদের প্রশ্নের কোনো শেষ নাই, যেটা নিয়ে আমাদের কনফিউশনের কোনো শেষ নাই, সেটা হচ্ছে জটিল যৌগ। আমরা এটা নিয়ে আসলে অনেক সময় হচ্ছে কাটাবো, এবং হচ্ছে এটা নিয়ে আমরা অনেক কাহিনী করব। জটিল যৌগের প্রশ্ন হচ্ছে কাকে বলে। এই যৌগ দুটোর দিকে তাকানোর দরকার নেই, মানে তাকাও আর কি, বোঝার দরকার নেই। আমি একটু বোঝানোর চেষ্টা করছি জটিল যৌগ আসলে জটিল হয়। দেখো তুমি যৌগ দুটোর তাকায় কি এমন কি কঠিন কঠিন লেখা আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া, তীর চিহ্ন দেওয়া, আবার একজনের দিকে তীর চিহ্ন ঢুকতেছে, এবং একটু খেয়াল করো দেখো যার দিকে তীর চিহ্ন ঢুকতেছে সে কিন্তু আমাদের অবস্থান্তর মৌল, কপার বা আয়রন। তো জটিল যৌগের ডেফিনেশন আমরা যখন অফলাইন ক্লাসে মাঝে মধ্যে আগে স্টুডেন্টদের প্রশ্ন করতাম যে ভাই জটিল যৌগ কাকে বলে, স্টুডেন্টদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর উত্তর পেতাম। কেউ বলতো যে যৌগ দেখতে জটিল তাকে বলে জটিল যৌগ, কেউ বলতো যে যৌগ হইতেছে থার্ড ব্র্যাকেট থাকে তারা হচ্ছে জটিল যৌগ। হ্যাঁ, সবই আনসার ঠিক, বাট এর মধ্যে কিছু গড়মেল আছে। আমরা জটিল যৌগ নিয়ে কিছু কাহিনী লিখি। প্রথমে মনে রাখবো জটিল যৌগ হচ্ছে অবস্থান্তর মৌল থাকবে আর একটা লিগ্যান্ড থাকবে। অবস্থান্তর মৌলর লিগ্যান্ড দেখো আগের স্লাইডটাতে, এটা হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল আর এগুলো হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড কি জিনিস আমরা দেখি। সো এটা কিন্তু ইংলিশ স্পেলিংটা হচ্ছে LIGAND, লিগ্যান্ড। এটা কিন্তু ভাই লেজেন্ড না, লিগ্যান্ড আর লেজেন্ড কিন্তু ভিন্ন জিনিস। এটাকে আবার অনেকে লাইগ্যান্ড পড়ে, কিন্তু আমি ছোটবেলা থেকে লিগ্যান্ড পড়ে আসছি। লিগ্যান্ড কি জিনিস? লিগ্যান্ড হচ্ছে যারা ইলেকট্রন জোড় দান করে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। আচ্ছা, সন্নিবেশ বন্ধন যদি কেউ জানো ভালো কথা, না জানলে আমি একটু বলে দিই। সন্নিবেশ বন্ধন আসলে কি জিনিস? সন্নিবেশ বন্ধন হচ্ছে, ধরো তুমি আর আমি, মানে আমার সামনে যে বসে আছে, যে আমার সামনে বসে ক্লাস করতেছে, আমি জানি না কে বসে আছে, আর অনেকে আছে। তুমি আর আমি একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে আমরা একটা ধরো হচ্ছে বার্গার খাবো। তো আমি কিন্তু সন্নিবেশ বন্ধন বোঝাচ্ছি, ধরলাম বার্গারের দাম হচ্ছে 100 টাকা। এখন দুই রকমের কেস হতে পারে। কেস 1, আমার কাছে 50 টাকা আছে, তোমার কাছে 50 টাকা আছে, মানে আমি 50 টাকা দিলাম আর তুমি 50 টাকা দিলা, দিয়ে দুইজনে মিলে বার্গার কিনলাম, ওই যে বাচ্চাকালে বন্ধুত্ব সময় যেরকম হয় আর কি। এবং ওই 50 টাকা দিয়ে বার্গার কিনে খাইলামও দুইজন, তো ভাগও হলো সমান 2 ভাগে। তো দুইজনেই শেয়ার করলাম, আবার দুইজনেই কন্ট্রিবিউট করছিলাম, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে সমযোজী বন্ধন, দুইজনেই পার্টিসিপেট করে, দুইজনেই শেয়ার করে। আর যদি এমন হয় যে আমার কাছে ধরো কোনো টাকা নেই, তোমার কাছে টাকা আছে, আমি তোমাকে এত কষ্ট করে পড়াইতেছি, বললাম যে একটু ট্রিট দাও, খাও বার্গার। তো কি হইলো, তুমি টাকা দিয়ে বার্গারটা কিনলা, আমি কোনো টাকা দিলাম না, কিন্তু তুমি আবার অনেক ভালো, তুমি আমাকে অর্ধেক বার্গার দিলা। তো এখানে কিন্তু আমরা ভোগ করতেছি দুইজন। তো আমাদের হচ্ছে কন্ট্রিবিউশন হচ্ছে একজনের, ভোগ করতেছি দুইজন। এই বন্ধন যদি হয় সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তো সমযোজী বন্ধনেও শেয়ার হয়, সন্নিবেশ বন্ধনেও শেয়ার হয়। তফাৎটা হতেছে সমযোজী বন্ধনের শেয়ারটা দিছিল একজন, আর সন্নিবেশ বন্ধনে সমযোজী বন্ধনে দুইজন দিছিল, আর সন্নিবেশ বন্ধনে হতেছে একজন দিচ্ছে। তো মনে রাখবা যে কোনো বন্ধন মানে হচ্ছে দুইটা ইলেকট্রন, আর সন্নিবেশ বন্ধন মানে হতেছে ওই দুইটা ইলেকট্রনই হচ্ছে দুইটা ইলেকট্রন একজন শেয়ার করে।
এবং যে একজন শেয়ার করে তাকে আমরা লেজেন্ড বলি না, তাকে আমরা লিগ্যান্ড বলি। ওই সেটা হচ্ছে লিগ্যান্ড। পরের পয়েন্ট আসে, এই যে যেটা বলছিলাম থার্ড ব্র্যাকেট দেখে খুশি মনে একেবারে হচ্ছে আবেগে আপ্লুত হয়ে যাওয়া যে ভাইয়া জটিল যৌগ পেয়ে গেছি, না, থার্ড ব্র্যাকেট ছাড়াও কিন্তু জটিল যৌগ হইতে পারে। আমি এখানে একটা বোল্ড করে রাখছি, একটু মাথায় রাখো যে থার্ড ব্র্যাকেট মানে জটিল যৌগ না, থার্ড ব্র্যাকেট ছাড়াও জটিল যৌগ হতে পারে, বাট থার্ড ব্র্যাকেট থাকলে নিশ্চিত জটিল যৌগ। আর শেষ কথা, যে একটা যৌগ জটিল নাকি একটা যৌগ সরল সেটা আসলে আমি কিভাবে বুঝবো? একটু লাইনটা একটু সবাই পড়ো, যে অবস্থান্তর মৌলের কোন একটা অবস্থান্তর মৌল এর সর্বোচ্চ জারণ সংখ্যা থেকে, অবস্থান্তর মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা থেকে যদি লিগ্যান্ড সংখ্যা ডাবল বা বেশি হয়, রিপিট করি, যে অবস্থান্তর মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা থেকে যদি লিগ্যান্ড সংখ্যা ডাবল বা বেশি হয়, তো তিনটা টার্ম মনে রাখবো, সর্বোচ্চ জারণ সংখ্যা, লিগ্যান্ড সংখ্যা ডাবল অথবা বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে জটিল যৌগ। যেমন আমি এখানে একটা যদি এক্সাম্পল দেই, ধরো দিচ্ছে K4 FeCN6, এটা তো ভাইয়া দেখতেই পাচ্ছি থার্ড ব্র্যাকেট আছে মানে জটিল যৌগ, তাহলে একটু বোঝাই। দেখো আমরা জানি আয়রনের সর্বোচ্চ জারণ সংখ্যা +2 অথবা +3 যাই হোক কিছুটা হয়। তো এর জারণ সংখ্যা হইতেছে এখানে কতটা হিসাব করি, সায়ানাইডের হইতেছে -1, 6টার -6, পটাশিয়ামের +2 +4, আর এখানে হইতেছে +2 হয়। তাহলে জারণ সংখ্যা হইতেছে 2। এখানে সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড, মনে রাখবা যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে লিগ্যান্ড। তাহলে সায়ানাইড এখানে লিগ্যান্ড, লিগ্যান্ড হচ্ছে 6টা, যেটা 2 থেকে অনেক বেশি, তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা জটিল যৌগ। যদি আমি এই যৌগটা নেই নিকেল ক্লোরাইড, নিকেলের জারণ মান এখানে +2, ক্লোরিন আছে এখানে 2টা, মানে ডাবলও হয়নি বেশি হয়নি, তার মানে ভাই এটা কিন্তু জটিল যৌগ না, এটা কিন্তু নরমাল যৌগ, সরল যৌগ। যদি আমি নিকেল টেট্রাকার্বনিল নেই, দেখো নিকেলের জারণ মান এখানে 0, বাট নিকেলের সর্বোচ্চ জারণ মান +2 হয়, কিন্তু এখানে কোবাল্ট না, সরি কার্বন মনোক্সাইড, কার্বনিল আছে কয়টা, 4টা, তাহলে সর্বোচ্চ জারণ সংখ্যা থেকে এই মানটা বেশি হয়েছে, মানে এটা হতেছে কি যৌগ, এটা হচ্ছে জটিল যৌগ। তারপর যদি হতেছে আমি এই যৌগটা নেই নিকেল Cl4, এই যৌগটা কিন্তু হইতে পারে। এখানে দেখো নিকেলের জারণ মান হচ্ছে 2, কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা, লিগ্যান্ড আছে কয়টা, 2 এর বেশি, ডাবল হয়ে গেছে অলমোস্ট, তার মানে এটাও কি যৌগ, এটা হতেছে জটিল যৌগ। তো কোনটা জটিল যৌগ কোনটা জটিল যৌগ না সেটা বোঝার উপায় হতেছে আমি ওই যৌগটাকে একটু ভাঙবো, ভেঙে দেখবো যে যে অবস্থান্তর মৌলটা আছে বা যে ধাতুটা আছে সেইটা সর্বোচ্চ জারণ সংখ্যা থেকে লিগ্যান্ড সংখ্যা তার থেকে ডাবল কিনা বা তার থেকে বেশি কিনা, যদি হয় তাহলে সেটা হচ্ছে জটিল, যদি না হয় তাহলে সেটা হচ্ছে সরল। তো আমাদের এখানে এটা জটিল যৌগ ছিল, এটা জটিল যৌগ না, এটা জটিল যৌগ, এটা আবার হচ্ছে জটিল যৌগ। আচ্ছা দেখো আমি এখানে কতগুলো লিগ্যান্ডের নাম লিখে দিচ্ছি, সবগুলো মনে রাখার দরকার নেই। হাইড্রোক্সি মনে রাখো, হাইড্রোক্সি লিগ্যান্ড হিসেবে ওর নাম কিন্তু হাইড্রোক্সি না, ওর নাম হাইড্রোক্সি, বাট অ্যাজ এ লিগ্যান্ড ওর নাম হচ্ছে হাইড্রোক্সো। অ্যামিনের ক্ষেত্রে একটু মনে রাখো এখানে ডাবল এম আছে, অ্যামিন অ্যাজ এ লিগ্যান্ড ওর নাম হচ্ছে অ্যামিন, একটু উইয়ার্ড, অ্যামিন। পানির নাম পানি, আমি আশা করি এখানে হচ্ছে সবাই H2O মানে কি জানো এটা, তো H2 মানে কোনো রেস্টুরেন্ট না, H2 মানে হচ্ছে পানি। আর হচ্ছে পানির ক্ষেত্রে লিগ্যান্ড হিসেবে পানির নাম হচ্ছে অ্যাকোয়া, ক্লোরিনের নাম হচ্ছে ক্লোরো, সায়ানাইডের নাম হচ্ছে সায়ানো, আর CO এটাকে অনেকে কোবাল্ট মনে করে, খবরদার ভাই এটা কিন্তু কোবাল্ট না, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটা লিগ্যান্ড হিসেবে যার নাম হচ্ছে কার্বনিল। তো আমরা এই আমি যেগুলো তীর চিহ্ন দিচ্ছি এগুলো মনে রাখবো, হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, পানি, ক্লোরো, সায়ানো, আর হচ্ছে আর এটা একটু মনে রাখবো নাইট্রোস, NO2 থাকলে হয় নাইট্রো আর NO থাকলে হয় নাইট্রোস। আচ্ছা আমরা হচ্ছে কিছু কথাবার্তা আসি, দেখো যে একটা জটিল যৌগ 3 রকম হতে পারে। জটিল যৌগ হইতে পারে সে হইতে পারে ক্যাটায়নিক, মানে ক্যাটায়নিক বলতে জটিল, একটু ডিস্টার্ব করি ভাই, সাউন্ডে মনে হয় অনেকেই আছে নক করতে, সাউন্ডটা আরেকটু লাউড দেবেন। আরেকটু লাউড সাউন্ড কি বাড়ানো চাই ভাই? জি জি জি, কোথা থেকে? আর কিছুজন নক করতেছিল। জি ভাই শাওন ভাই, আপনি কি হ্যাঁ নরমাল হেডফোন দিয়ে ক্লাস নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমি বলি হয় কি, ওই আপনি হচ্ছে হেডফোনের ওই যেখানে সাউন্ডটা যায় না, ওটা আপনার হ্যাঁ। মুখের কাছে নিয়ে নেন, তাহলেই হবে, ও আচ্ছা আচ্ছা। আর তাইলে অটোমেটিক সাউন্ড বেড়ে যাবে।
উদ্ভাস থেকে আমাদের টিচারদের সবাইকে সুন্দর একটা হেডসেট আর কি, হেডফোন যেটা, এটা গিফট করছে। আমি স্টুডেন্টদেরকে একটু বলি, কিন্তু ওটা করলে আসলে কি হয়, ওটা যখন মাথায় দিই তখন দুইটা কান এত ভাবে চেপে ধরে যে আধা ঘন্টা পরে হচ্ছে মাথা ব্যথা শুরু হয়েছে। এই জন্য আমি আমার নর্মাল ইয়ারফোন যেটা, ওটা দিয়ে কথা বলতেছি, বাট আই হোপ এখন শুনতে পাচ্ছ। আমি ইয়ারপিসটা কাছে নিয়ে কথা বলতেছি। মিঠুন ভাই, এরপরেও যদি হইতেছে ওরা বলে যে হইতেছে আর একটু জোরে বলতে, তাহলে আমাকে বললেন। জি ভাই। আচ্ছা, আর তোমরা একটু কাজ করতে পারো, তোমরা ইয়ারফোন দিয়ে ক্লাসটা করতে পারো। সরাসরি হইতেছে ডিরেক্ট সাউন্ড দিয়ে করার থেকে ইয়ারফোন দিয়ে, তোমরা যদি ইয়ারফোন কানেক্ট করো তাহলে তোমাদের জন্য হয়তো শুনতে সুবিধা হবে। তো ক্যাটায়নিক, অ্যানায়নিক এবং নিউট্রাল। ক্যাটায়নিক মানে হচ্ছে জটিল যৌগটা হবে হচ্ছে এখানে প্লাস, মানে জটিল আয়নটা হচ্ছে প্লাস হবে। অ্যানায়নিক মানে জটিল আয়নটা এখানে মাইনাস হবে, জটিল আয়ন। আর নিউট্রাল মানে তো নিউট্রাল, এখানে কোনো চার্জ থাকবে না। আমি তিনটা কলাম করছি, এটা হচ্ছে ক্যাটায়নিক, মাঝখানের কলামটা হচ্ছে অ্যানায়নিক, আর এই কলামটা হচ্ছে নিউট্রাল। তো ক্যাটায়নিকে যদি আমি একটা এক্সাম্পল দেখাই, ক্যাটায়নিকের এক্সাম্পল হইতেছে খুবই পপুলার এক্সাম্পল, টেট্রা অ্যামিন কপার সালফেট। অ্যানায়নে যদি আমি একটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে K4 FeCN6। আর নিউট্রাল যদি আমি একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে নিকেল টেট্রাকার্বনেট। আচ্ছা দেখো, এখানে হচ্ছে সালফেট মাইনাস, তার মানে এই পুরো অংশটা হচ্ছে প্লাস, এই পুরো অংশের চার্জ হচ্ছে +2। এখানে পটাশিয়াম প্লাস, তাহলে এই পুরো অংশের চার্জ হচ্ছে -4, আর এখানে এইটা অংশের তো কোনো চার্জই নেই। তো মনে রাখবা ক্যাটায়নের ক্ষেত্রে, মানে তোমাদের জন্য বলতেছি যে এই থার্ড ব্র্যাকেটটা হইতেছে, মনে রাখতে সুবিধা হয়, আগে থাকে। সো থার্ড ব্র্যাকেট যদি আগে থাকে তাহলে আমি বুঝবো চোখ বন্ধ করে এটা হইতেছে ক্যাটায়নিক। যদি থার্ড ব্র্যাকেটটা হচ্ছে পরে থাকে তাহলে সেটা বুঝবো হইতেছে অ্যানায়নিক। আর যদি কোনো থার্ড ব্র্যাকেট না থাকে সেটা হইতেছে নিউট্রাল। সবসময় যেটা হয় তা না, বাট 99% ক্ষেত্রে হয়। এবং আমি তোমাদের মতো যখন ছিলাম, যখন আমি কলেজে পড়তাম, তখন আমি এমনি মনে রাখতাম যে আগে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ক্যাটায়ন, পরে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে অ্যানায়ন, আর থার্ড ব্র্যাকেট নাই মানে হচ্ছে নিউট্রাল। এখন কথা হচ্ছে যে এই তিনটা যৌগের নামকরণের তিনটা ভিন্ন নিয়ম আছে। এই হচ্ছে সেই তিনটা নিয়ম। দেখো, প্রথমে হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে আসি। আর স্লাইডে তিনটা জিনিস একত্রে থাকলে যেটা হয়, মানে আমি যখন আমার ভার্সিটিতে ক্লাস করি, তখন স্যার যখন একটা স্লাইড ওপেন করে, তখন আমরা করি কি, একটু স্লাইডে আগাগোড়া পড়ার চেষ্টা করি। এটা করবা না, তাহলে তুমি ফোকাসড হবা না, তুমি শুধুমাত্র ক্যাটায়নটা খেয়াল করো। অ্যানায়ন আর নিউট্রালে যা আছে আপাতত গুল্লাই যায়, আমরা ওটাকে 2 মিনিট পরে যাবো। সো ক্যাটায়নের ক্ষেত্রে প্রথমে হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড। এখানে লিগ্যান্ডকে অ্যামোনিয়া, আর আমরা জানি যদি অ্যামোনিয়া থাকে তাহলে নামটা অ্যামোনিয়া হয় না, নামটা হয় অ্যামিন। তার মানে সংখ্যা এখানে লিগ্যান্ড কয়টা আছে? 4টা। 4টা থাকলে এখানে কি হয়? টেট্রা। তার মানে এই যৌগের নাম হবে হইতেছে টেট্রা। শুরুতে অ্যামিন। সো এটা এখানে তুমি যদি ডাবল এম না দাও বা হইতেছে অ্যামিন না লেখো, তাহলে কিন্তু স্যার চাইলে ভুল দিতে পারে। সো টেট্রা অ্যামিন। তারপর হচ্ছে ধাতু। ধাতু এখানে কি? কপার। সো এটা হচ্ছে আমাদের অবস্থান্ত ধাতু। সো টেট্রা অ্যামিন কপার। তারপরে দেখো ON। ON মানে হচ্ছে, আমি অ্যাব্রিভিয়েশন ইউজ করছি, অক্সিডেশন নাম্বার, মানে কপারের অক্সিডেশন নাম্বার এখানে কত, এটা তোমাকে একটু বের করতে হবে। বাচ্চাকালীন নিয়ম, এখানে সালফেট কত? -2। অ্যামোনিয়া কত? সালফেট হচ্ছে -2, অ্যামোনিয়ার তো চার্জ 0, তাহলে নিউট্রাল করতে হলে কপারের কত হওয়া লাগবে? +2 হওয়া লাগবে। তার মানে এখানে কপার হচ্ছে +2 অবস্থায় আছে, রোমান হরফে লিখে দিই। সো টেট্রা অ্যামিন কপার 2। এরপর হচ্ছে অ্যানায়ন, কে অ্যানায়ন হচ্ছে সালফেট। সো টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। এটা হচ্ছে আমাদের যদি ক্যাটায়ন থাকে লিগ্যান্ডটা, তাহলে নামকরণের নিয়ম। আচ্ছা, এইবার হচ্ছে ক্যাটায়নটা ভুলে যাও, শুধুমাত্র অ্যানায়নে ফোকাস করো। প্রথমে এখানে নামের শুরুতে আসবে ক্যাটায়ন। ক্যাটায়ন এখানে কি? পটাশিয়াম। সো নামের শুরুতে লিখলাম হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, সংখ্যা সহ লিগ্যান্ড। দেখো লিগ্যান্ড এখানে সায়ানাইড। সংখ্যা কয়টা আছে ভাইয়া? 6টা আছে। 6টা হলে কি হয়? হেক্সা হয়। এগুলো সবার জানা আছে মনে হয়, যে একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা। সেখানে হচ্ছে হেক্সা। তো পটাশিয়াম হেক্সা, লিগ্যান্ড এখানে কি? সায়ানাইড। আগের স্লাইডে তোমরা এই কন্টেন্টটা পাবা, সমস্যা নেই, সবাই খাতায় লিখে নিচ্ছ আমার বিশ্বাস। সো সায়ানাইড থাকলে নাম হয় সায়ানাইড।
সো পটাশিয়াম হেক্সাসায়ানো। ধাতু হইতেছে আয়রন, আয়রনকে ল্যাটিন নামে বলা হয় ফেরাম। তোমাদের একবার ধাতু তার সঙ্গে এট যুক্ত হয়, এখানে কিছু নিয়ম টিয়ম আছে, ইউএম থাকলে এট হয়, বাট আমরা সিম্পল করার জন্য ধাতু প্লাস এট, তার মানে ফেরাম প্লাস এট সন্ধি করলে হয় ফেরেট। সো পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। এবং একটু হিসাব যদি করো ভাই, সায়ানাইডের কত, সায়ানাইডের হচ্ছে -6 মানে -6, পটাশিয়ামের ক্ষেত্রে +4, তাহলে এখানে কত হবে +2 হবে, তার মানে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। আর এই ক্ষেত্রে নাম হচ্ছে ধাতু প্লাস সংখ্যা সহ লিগ্যান্ড। ধাতু হইতেছে নিকেল, তো নিকেল লিখলাম। সংখ্যা হইতেছে 4টা, 4টা হলে কি হয় টেট্রা। আর এখানে লিগ্যান্ডকে কার্বনিল, তো নিকেল টেট্রা কার্বনিল। একটু হ্যান্ড রেজ করে আমাকে বলবা যে আমি কষ্ট করে তোমাদেরকে বুঝাতে পারছি কিনা। লিগ্যান্ডের নামকরণের নিয়ম বা জটিল যৌগের নামকরণের নিয়ম, ক্যাটায়নের জন্য একরকম, অ্যানায়নের জন্য একরকম, আর হইতেছে নিউট্রালের জন্য একরকম। ওকে, অনেক মানুষজন বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। আমরা সামনে আগাই। আচ্ছা, এইটার জন্য হইতেছে আমি তোমাদের সময় দিব হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড। এবং বাচ্চা কাচ্চারা এটা দয়া করে একটু, তোমরা যখন কোনোদিন টিচার হবা তখন বুঝবা যে যদি তুমি কোনো জিনিস কাউকে বোঝাও এবং সেটা যদি সে ভালো মতো বুঝতে পারে, তাহলে মানে সে তো বুঝলোই, এবার তোমার মধ্যে একটা তৃপ্তি কাজ করে। তো আই গেস যদি তোমরা এটা সঠিক উত্তর দিতে পারো, মানে আমাকে তোমরা একটু তৃপ্তি দেবা। জিম লঞ্চ করতো। 1 মিনিট 20 সেকেন্ড সময়। ভাইয়া পোল কি দেখতে পাচ্ছেন? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শাওন ভাই, হুম। এখনো অনেকে বলতেছে হচ্ছে সাউন্ডে প্রবলেম হইতেছে, কিন্তু আমি সাউন্ড ঠিক শুনতেছি। ফোন আমার মনে হচ্ছে এটা ওদের হেডফোনের সমস্যা ওদের হতে পারে হেডফোনের অনেক। সমস্যা, তো আমরা মনে হয় এরকম কোয়েশ্চেন আর না নেই নাকি ভাই? কারণ আমি ক্লিয়ারলি শুনতেছি ওদের আপনার কথা। আমি তো একেবারে কাছে নিয়ে কথা বললাম এই হ্যাঁ মাসে। হ্যাঁ ভাই, আমি ঠিক শুনতেছি। সাউন্ডের কোনো প্রবলেম নাই। ওটাই ওটাই। কিন্তু ভাই কোয়েশ্চেন ওদেরকে অনেক বলেন যদি আসতেছে। ওরা যেন ইয়ারফোনটা কানেক্ট করে নেয়। ওটাই হ্যাঁ, ওটাই ওটাই। আর যাদের সাউন্ড আপ ডাউন করতেছে তাদের কাছে নেটের প্রবলেম হতে পারে, বাট টোটালি যারা কম শুনতেছে আই থিংক সেটা হচ্ছে ওদের ইয়ারফোনে একটু প্রবলেম হতে পারে আর কি, চেক করে দেখতে পারে। শাওন ভাই আরেকটা জিনিস একটু মনে করাই দিই, এটা সেভের বিষয়টা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে আছে সমস্যা নেই। আচ্ছা, আমি এক্সিট করতে গেলেই তো ওরা আমাকে সেভ করার অপশন দেখাবে, তাই না? হ্যাঁ কিপ কিপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ভাই 1 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে, অফ করে দিব? আচ্ছা 1.5 মিনিট আর পর 1.5 মিনিট, আচ্ছা এক্সাক্ট ঠিক 1.5 আছে। মিনিট। জি ভাই। আচ্ছা off করো। 1.5 মিনিট হয়ে গেছে, অফ করে দিচ্ছি। ওকে। জি ভাই, রেজাল্টও দিয়ে দিছি। আচ্ছা রেজাল্টের কেটে দেখো, পেন্টা অ্যাকোয়া, পেন্টা মানে হচ্ছে 5, অ্যাকোয়া মানে হচ্ছে পানি। তার মানে তোমাকে এমন একটা সিলেক্ট করতে হবে যেখানে 5টা হচ্ছে পানি আছে। এখন দেখো 5টা পানি কোথায় কোথায় আছে। এই প্রথমে যারা হচ্ছে এ নাম্বার সিলেক্ট করছে, কি মনে করে সিলেক্ট করছে ভাই 58 জন। এখানে তো পানি না, এখানে তো হাইড্রোক্স। তো পানি আছে বি তে, আর পানি আছে সি তে, পানি আছে ডি তে, মানে এ নাম্বার আগেই পাচ্ছে। এরপরে আছে নাইট্রোস, মানে একটা নাইট্রোস। এবার দেখো একটা নাইট্রোস কোথায় কোথায় আছে। নাইট্রোস মানে NO, বললাম NO2 থাকলে হয় নাইট্রো, আর NO থাকলে হয় নাইট্রোস। প্রথমটা হচ্ছে বি তে হচ্ছে নাইট্রোসো নাই, বি তে হচ্ছে নাইট্রোস মানে বি বাদ। ডি তে হইতেছে নাইট্রোস আছে কয়টা, 2টা, তার মানে এখানে ডাইনাইট্রোস হওয়া উচিত ছিল, যেহেতু আমাদের মনোনাইট্রোস মানে নাইট্রোস, উত্তর হবে হচ্ছে সি। দেখো পেন্টা অ্যাকোয়া, পেন্টা অ্যাকোয়া এই হচ্ছে 5টা অ্যাকোয়া, নাইট্রোসো মানে একটা নাইট্রোসো, আর হচ্ছে সালফেট তো সালফেট, তো উত্তর হচ্ছে সি হবে। শান সো ভাই, যারা হইতেছে সি অ্যানসার দিছো, যারা সি অ্যানসার দিছো তাদের জন্য হইতেছে ওকে, কংগ্রাচুলেশন,
আমার নিজেরও ভালো লাগছে যে অনেক মানুষ ঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, এরপরে আসে লিগ্যান্ড, যেটা বলছিলাম লিগ্যান্ড লাইগ্যান্ড তুমি যাই বলো। লিগ্যান্ড হচ্ছে কিছু লিগ্যান্ড হয় স্ট্রং, কিছু লিগ্যান্ড হয় উইক। স্ট্রং লিগ্যান্ড হচ্ছে এই তিনটা মনে রেখো, নাইট্রো, সায়ানো আর হচ্ছে কার্বনিল। এর অনেক, তুমি যদি ইন্টারনেটে সার্চ করো অনেক লিস্ট পাবা, বিশাল লিস্ট পাবা, কিন্তু এই তিনটা মনে রাখো। আর উইক লিগ্যান্ড হইতেছে দেখো যে হ্যালোজেন, আয়োডো, ব্রোমো, ক্লোরো, নাইট্রো, ফ্লোরো এবং হচ্ছে পানির হচ্ছে উইক লিগ্যান্ড। আর একটা জিনিস অ্যামোনিয়া, সো অ্যামোনিয়া মনে রাখবা যে ও হইতেছে শুধুমাত্র কোবাল্টের সাথে স্ট্রং। একটু খাতায় লিখে না সবাই, কোবাল্টের সাথে স্ট্রং, বাকি সবার জন্য সে হইতেছে উইক। তাহলে আমরা পেলাম স্ট্রং লিগ্যান্ড, উইক লিগ্যান্ড আর ইন্টারমিডিয়েট লিগ্যান্ড, যেটা হচ্ছে শুধুমাত্র একটা পার্টিকুলার কেসে হইতেছে স্ট্রং হয়, বাকি সব ক্ষেত্রে সে হইতেছে উইক। এখন এখানে যে কথা যে স্ট্রং লিগ্যান্ড এরা ইলেকট্রন অবস্থান্তর মৌলের ইলেকট্রনকে কম্প্রেস করে, মানে ইলেকট্রনকে তারা চেপে দেয়। কম্প্রেস করার অর্থ কি সেটা হচ্ছে আমরা একটু পরে দেখব, আর কিভাবে কম্প্রেস করে সেটা আমরা দেখবই না। কেন দেখবো না? কারণ হইতেছে সেটা আমাদের এই লেভেলে দরকার নেই, সেটার জন্য অনেক থিওরি পড়া লাগে, সিএফটি থিওরি, এবং হচ্ছে স্ট্রং লিগ্যান্ড হইলে হচ্ছে অনেক কাহিনী করা লাগে, আমরা সেগুলোতে যাবো না। সো মনে রাখবো স্ট্রং লিগ্যান্ড হচ্ছে এই তিনটা, এবং এরা অবস্থান্তর মৌলের ইলেকট্রনকে কম্প্রেস করে। কম্প্রেস করার অর্থ কি আমরা পরে দেখবো। আর উইক লিগ্যান্ড এরা ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে না, তারা যার জন্য এরা হচ্ছে উইক লিগ্যান্ড। তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ রেখে দিছি। একটা অবস্থান্তর মৌল যখন আমাদের পরীক্ষায় আসে তখন আমাদের কয়েকটা জিনিস সলভ করতে হয়। প্রথম হইতেছে তার সন্নিবেশ সংখ্যা কত, তার সংকরায়ন কি, তার আকৃতি কেমন এবং তার চৌম্বকত্ব কি। এই 4-5টা জিনিস আমাদের সলভ করতে হয় পরীক্ষায়। আমরা এখন একটা একটা করে দেখব। আমি প্রথমে এই এক্সাম্পলটা নিই। প্রথম এক্সাম্পলটা আমি একটু ধীরে ধীরে বুঝবো, এবং ভাই এইটা তুমি যদি একটু ভালো মতো বুঝতে পারো প্রথমটা, তাহলে বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। একটু ভালো করে খেয়াল করো। এটা হইতেছে আমার মনে হয় আজকের পড়াশোনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্লাইড। এখানে সায়ানাইড হইতেছে -6, পটাশিয়াম হইতেছে +4, তাহলে আয়রন এখানে কত? +2। তোমাকে প্রথমে জারণ সংখ্যাটা বের করতে হবে যে আয়রন হইতেছে এখানে +2 অবস্থায় আছে, তার মানে ভাই এখানে আয়রন Fe2+ অবস্থায় আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে আর্গন মানে হচ্ছে কত হইলো ভাই? 18, আর আয়রন এমনিতে থেকে 26, দুটো চলে গেছে মানে 24। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে 3D হচ্ছে 6 আর 4S হচ্ছে 0। আমি ইলেকট্রন বিন্যাসটা লিখে নিলাম। তাহলে 3D6 যদি আমি সেই বাচ্চাকালের বক্সের মতো করে দেখাই, এবং এখানে দেখা হইতেছে 4P-ও কিন্তু 0 পড়ে আছে, যদিও আমরা দেখাই না বাট আছে। সো এই হচ্ছে দ্বিতীয় 6টা ইলেকট্রন। আচ্ছা, 4S হচ্ছে ফাঁকা আর 4P-ও হচ্ছে ফাঁকা। তো এর সাথে আমার লিগ্যান্ড আসবে। কয়টা লিগ্যান্ড? 6টা লিগ্যান্ড আসবে। এবং একটু আগের স্লাইডটা মনে করো, সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং লিগ্যান্ড। তো স্ট্রং লিগ্যান্ড আসলে কি হয়, ও অবস্থান্তর মৌলের ইলেকট্রনকে কম্প্রেস করে। কম্প্রেস করে মানে চাপায় দেয়। চাপায় দেয় মানে কিভাবে হইতেছে দেখো, এই যে যে হইতেছে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন যদি এভাবে না থেকে এভাবে থাকে দেখো, তাহলে কিন্তু চেপে গেছে। এই যে এদিক থেকে সেই ইলেকট্রনকে চাপাই দিচ্ছে, এবং এটা হইতেছে এস এ ফাঁকা এবং পি তে হইতেছে এখনো ফাঁকা পড়ে আছে। একটু ঠান্ডা মাথায় সবাই খেয়াল করো যে আমরা জানি স্ট্রং লিগ্যান্ড অবস্থান্তর মৌলের ইলেকট্রনকে কম্প্রেস করে। কেন কম্প্রেস করে, কিভাবে কম্প্রেস করে সেটা আমরা জানবো না, আমাদের এই স্টেজে জানার দরকার নেই। আমি বলছি একটু বিশ্বাস করে নাও। তো সেই ইলেকট্রনকে কম্প্রেস করলো, করে এই 6টা ইলেকট্রনকে 3টার মধ্যে ঢোকাই দিচ্ছে। এখন ফাঁকা আছে কোথায়? এখানে এখানে ফাঁকা আছে। সো এইখানে লিগ্যান্ড আসবে, 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 এইখানে লিগ্যান্ড আসবে। এটা ছিল হইতেছে আমার ডি অরবিটাল, এটা হইতেছে আমার এস অরবিটাল, এটা হইতেছে আমার পি অরবিটাল। যখন যৌগ তৈরি হয়ে গেল, তোমরা সংকরায়ন জিনিসটা তোমাদের নেক্সট C2 তে ভালো মতো ভাইয়েরা বুঝাবেন, বাট আমি একটু বলে দিই। সংকরায়ন মানে হইতেছে, ধরো এখন তো আমের সিজন, কোনো একটা ফ্যামিলিতে হইতেছে বাবা আম কিনে নিয়ে আসে, ওই ফ্যামিলিতে 3টা বাচ্চা কাচ্চা আছে, তোমার আমার মতো। তো একজনকে দিছে হইতেছে আম্রপালি, একজনকে দিছে হইতেছে হিমসাগর, একজনকে দিছে হইতেছে ধরো হচ্ছে ল্যাংড়া। তো সবার মনে একটু খুঁত আছে যে ওর আমটা মনে হয় আমার থেকে বেশি টেস্টি, ওর আমটা মনে হয় আমার থেকে বেশি টেস্টি, ওর আমটা মনে হয় আমার থেকে বেশি টেস্টি। তো বাবাই খুঁতখানি কি করতে পারে, দূর করতে পারে এভাবে, 3টা আম একত্রে মিশে ব্লেন্ড করলো। ব্লেন্ড করার পরে আবার 3জনকে সমান ভারে গ্লাসে ভাগ করে দিল, জুস বানাই দিল।
তাহলে মনে রাখবা যে যখন জুস বানাই দিছে তখন কিন্তু কোনো বাচ্চা কাচ্চা ল্যাংড়া আমও খাইতেছে না, ফজলি আমও খাইতেছে না, রূপালী আমও খাইতেছে না, তারা কিন্তু আমের জুস খাইতেছে। তো তুমি যখন এই যে সংকরায়নটা দেখাই ফেলবা তখন কিন্তু ভাই এই যে অরবিটাল গুলো আছে এখানে তুমি যদি হচ্ছে ডি অরবিটাল দেখাও, মানে এখানে তুমি হ্যাঁ বলতে পারো যে এই তিনটা হচ্ছে ডি অরবিটাল, কিন্তু এগুলো কিন্তু ডি অরবিটাল না, এটা হইতেছে সংকরিত অরবিটাল, এটা সংকরিত অরবিটাল, এটা সংকরিত অরবিটাল, এটা সংকরিত অরবিটাল, এটা সংকরিত, মানে এগুলো এখন জুস হয়ে গেছে, এগুলো আর ল্যাংড়া ফজলি নাই। আগে ছিল ধরো ডি হইতেছে ল্যাংড়া, এস হইতেছে ফজলি, পি হইতেছে আম্রপালি, বাট এখন কিন্তু মিক্সড হয়ে গেছে। তো কখনোই ওই লিগ্যান্ড আসছে তারপরে যেগুলোতে আসছে সেগুলো কখনোই ইন্ডিভিজুয়াল অরবিটাল থাকে না, সেগুলো সংকরিত অরবিটাল হয়েছে। এবং কি সংকরায়ন দেখো, ডি তে হইতেছে দুইটা, এস এ হইতেছে একটা, ডি এস, এটা হইতেছে পি তে হইতেছে তিনটা। তাহলে আমরা সংকরায়ন পাইলাম সেটা হইতেছে D2sp3। আর সন্নিবেশ সংখ্যা মানে হচ্ছে লিগ্যান্ড সংখ্যা, এখানে লিগ্যান্ড 6টা আছে, তার মানে সন্নিবেশ সংখ্যা হইতেছে 6। তাহলে সন্নিবেশ সংখ্যা পাইলাম 6টা, সংকরায়ন পাইলাম D2sp3। আর সংকরায়ন যদি D2sp3 হয় বা সন্নিবেশ সংখ্যা যদি 6টা হয় তাহলে তার আকৃতি হয় অষ্টতলকীয়। এটা তোমাদের হইতেছে নেক্সট ক্লাসে যখন সংকরায়ন পড়াবে তখন ভাইয়া ডিটেইলস পড়াবে। সো গঠন হচ্ছে অষ্টতলকীয়। আর চুম্বকত্ব, চুম্বকত্ব হইতেছে হয় সে ডায়া হবে না হয় সে প্যারা হবে। তো দেখো তো আমরা জানি বিজোড় থাকলে হয় প্যারা আর জোড় থাকলে হয় ডায়া, ডায়া মানে চুম্বকত্ব নাই। তো এখানে সব ইলেকট্রন গুলো কিন্তু জোড় অবস্থায় আছে, সবাই জোড়, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। যেহেতু সবাই জোড় অবস্থায় আছে তার মানে এটা হচ্ছে কি চুম্বক পদার্থ, ডায়া চুম্বকত্ব দেখাবে। রিক্যাপ করি, সেটা হচ্ছে আমি 4টা জিনিস বের করব, সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন, আকৃতি, চুম্বকত্ব। সন্নিবেশ সংখ্যা বের করা একেবারে বাচ্চা পোলাপানের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যত সংখ্যা থাকবে সেটাই সন্নিবেশ সংখ্যা, সোজা কথা। সায়েন্টিফিক ওয়েতে যতগুলো লিগ্যান্ড থাকবে সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। সংকরায়নের শেষে শর্টকাট আমি দেখাবো, বাট সংকরায়ন বের করব প্রথমে হচ্ছে দেখবো লিগ্যান্ডটা স্ট্রং নাকি উইক, সে কম্প্রেস করতে পারে কি পারে না, সেই অনুযায়ী সংকরায়নটা বের করব। আকৃতি সংকরায়ন অনুযায়ী হবে। আর চুম্বকত্ব হইতেছে সে হয় ডায়া চুম্বক হবে না হয় প্যারা চুম্বক হবে, ডিপেন্ড করে সেখানে কোনো বিজোড় ইলেকট্রন আছে কিনা। সবাই একটু দয়া করে হাত তুলে আমাকে একটু জানাই দেন যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা। এই স্লাইডটা বুঝতে তুমি অনেক কিছু বুঝে যাবে আজকে লেকচারে। আচ্ছা, অনেক মানুষ বুঝে গেছে। নেক্সট স্লাইড। আমি এখানে আরেকটা এক্সাম্পল নেই, K3FeCN6। আচ্ছা সবাই একটু দেখো তো, প্রথমটা পোলাপানের কাজ, যে হতেছে সন্নিবেশ সংখ্যা এখানে কত 6, কারণ কি এখানে সাইনাইড কয়টা আছে 6টা আছে। সংকরায়ন বের করি, তার জন্য প্রথমে এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে +3, তাহলে এখানে হইতেছে +3 হইলে 0 হয়, তার মানে ভাই এখানে আয়রন Fe3+ অবস্থায় আছে, Fe3+। তার মানে তুমি যদি হচ্ছে আর্গন লেখো, এরপরে হবে হচ্ছে 3d5 4s0 and 4p হইতেছে 0। আমি একটা লাইন স্কিপ করে দেখাইতেছি কারণ আমি জানি তোমরা যথেষ্ট স্মার্ট ছেলে পেলে, সবাই বুঝবা, মানে মাঝখানের জিনিসটা দেখাইতেছে না। তো দেখো এখানে লিগ্যান্ডটা কি স্ট্রং লিগ্যান্ড, সায়ানাইড। স্ট্রং লিগ্যান্ড হলে সে কি হবে, ইলেকট্রনকে কম্প্রেস করবে। তাহলে এই যে ডি এর 5টা, সেই 5টা আসলে কম্প্রেসড হয়ে এখানে চলে আসবে, এই হচ্ছে 5টা, এস এ ফাঁকা, পি তে হচ্ছে ফাঁকা। তাহলে দেখো এখানে হচ্ছে আসবে, এখানে এইখানে লিগ্যান্ড আসবে, এখানে লিগ্যান্ড আসবে, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড। তাহলে সংকরায়ন এখানে কি হইলো, সংকরায়ন হলো যে ডি 2টা, এস হচ্ছে একটা, পি হচ্ছে 3টা, তার মানে হচ্ছে D2sp3। আর বলছিলাম 6 এর জন্য কি হবে আকৃতি, এটার আকৃতি আগের মতো হবে অষ্টতলীয় বা অষ্টতলকীয়, ইংলিশে অক্টাল বলে। চুম্বকত্ব কাহিনী হইতেছে দেখো ভাই, এখানে কিন্তু এই যে একটা কাহিনী আছে, একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা আসলে কি চুম্বক হবে, এটা হবে হচ্ছে প্যারাচুম্বক। আচ্ছা সবাই কি এটা বুঝতে পারছো? একটু হাত তুলে জানাও আমাকে বুঝতে পারছো কিনা। আচ্ছা অনেক মানুষ বুঝছে। নেক্সটে আসে, নেক্সট আমি লেখার সাথে সাথে তোমরা একটু নিজেরা করার ট্রাই করবা খাতায়, নিকেল টেট্রাকার্বনিল। আচ্ছা এখানে তোমরা চাইলে আমারটা দেখতে পারো, তোমরা চাইলে নিজেরাও করতে পারো, নিজেরা খাতায় একটু ট্রাই করো।
কার্বনিল মানে কার্বন মনোক্সাইডের জারণ মান 0, বা তার মানে নিকেলের জারণ মান এখানে 0। তো নিকেল অবস্থায় আছে। নিকেলের কত? নিকেলের হচ্ছে 28। সো 28 যদি হয়, আমি যদি এখানে আর্গন লিখি, 18 কভার করলাম, এরপর হচ্ছে 4s2 আর 3, 18 হচ্ছে 20 আর হচ্ছে 3d8। এবং দেখো ভাই কার্বনিল কি লিগ্যান্ড? কার্বনিল হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, তার মানে সে কম্প্রেস করতে পারবে। এখানে হচ্ছে 4p হচ্ছে এখানে ফাঁকা আছে, তাহলে 3d8 এখানে হচ্ছে 4s এবং হচ্ছে 4p। আচ্ছা, যদি কেউ এখানে আটকে যাও তাহলে দেখো তো, এখানে s এ হইতেছে 2টা আর d তে হইতেছে 8টা, তাহলে যোগ করলে কত হয়? 10টা। স্ট্রং লিগ্যান্ড যেহেতু, সে 10টা করে কি একদম এখানে নিয়ে আসে, দিতে নিয়ে আসে 10টাই। কেন দিতে নিয়ে আসতে পারছে? কারণ যে মনে আছে আমরা পড়ছিলাম 4s এবং 3d এদের মধ্যে শক্তির পার্থক্য কম। সো ওই কি বলে কার্বনিল করে কি এত জোরে ইলেকট্রনকে প্রেসার দেয়, সব ইলেকট্রনটাই দিতে চলে আসে। তাহলে এখন হচ্ছে 4s এ ফাঁকা আছে, এখানে আসবে লিগ্যান্ড, এখানে আসবে লিগ্যান্ড, এখানে আসবে লিগ্যান্ড, এখানে আসবে লিগ্যান্ড। তাহলে আমরা একটু বের করে ফেলি যে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। আমি জানি সবাই এটা অন্তত পারবা, আর কিছু পারো না পারো। সংকরায়ন s একটা আর হচ্ছে p 3টা, তার মানে সংকরায়ন হচ্ছে sp3। আকৃতি sp3 যদি হয় তাহলে আকৃতি হয় চতুস্তলকীয়, এটা সবার জানা উচিত। আর চুম্বকত্ব দেখো ভাই, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে এটা হচ্ছে কি চুম্বক পদার্থ, এটা হচ্ছে একটা ডায়াচুম্বক পদার্থ। হাত তোলার দরকার নেই, আমি জানি এটা সবাই বুঝতে পারছে, আগেরগুলো বুঝতে পারলে। নেক্সট এক্সাম্পল, যদি এটা হয় K4 Fe OH6। আচ্ছা, হাইড্রোক্সো মানে হচ্ছে এখানে -6, এখানে তাহলে +4, তাহলে আয়রন এখানে +2 অবস্থায় আছে। তার মানে আয়রন এখানে আছে হচ্ছে Fe2+ অবস্থায়। যদি ভাই ইলেকট্রন বিন্যাস করি তাহলে আর্গন, তারপর হচ্ছে 4s 3d দেখা গে 3d হচ্ছে 6, 4s 0 and 4po কিন্তু 0। এখানে লিগ্যান্ডটা কি স্ট্রং নাকি উইক? বিবেকের কাছে প্রশ্ন করো, দেখো বিবেক কি উত্তর দেয়। হাইড্রোক্সে কিন্তু উইক লিগ্যান্ড ছিল। এর মানে হইতেছে উইক লিগ্যান্ড কিন্তু ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে না, তার মানে ও ইলেকট্রনকে কম্প্রেস করতে পারবে না। তো যে 6টা, এই হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই হচ্ছে 6টা। আর s এখনো ফাঁকা আছে, p এখনো হচ্ছে ফাঁকা আছে। এটা হচ্ছে আমাদের এখনকার সিনারিও, এখানে সে কম্প্রেস করতে পারতেছে না। তো এখানে ঘর ফাঁকা আছে কয়টা? 4টা, কিন্তু আমার লোক বসবে কয়জন ভাই? 6 জন। তাহলে আমাদের এখানে 4d ও নিতে হবে, কারণ 4d আমাদের কাছে ফাঁকা রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 4d, 1 2 3 4 5। তাহলে দেখো তো ভাই, s এ আসবে হইতেছে এখানে একটা লিগ্যান্ড আসবে, p তে এখানে একটা লিগ্যান্ড আসবে, 3টা লিগ্যান্ড, মোট 4টা হইলো। আর d তে আসবে হইতেছে এখানে 2টা, মোট 6টা হয়েছে। যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 6টা। তাহলে প্রথমে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, বাচ্চা পোলাপনের কাজ। সংকরণ হইতেছে s হচ্ছে একটা, p হইতেছে 3টা আর d হইতেছে 2টা, তার মানে হইতেছে sp3d2। সংকরণ হইতেছে sp3d2। আর 6 এর জন্য পড়ছিলাম আকৃতি কেমন হয়? আকৃতি হয় হচ্ছে অষ্টতলকীয়। আর চুম্বকত্ব এখানে এক গাদা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে ভাই এটা হচ্ছে কি চুম্বক পদার্থ? প্যারাচুম্বক পদার্থ। হোপফুলি এটা সবাই বুঝতে পারছে। আচ্ছা, এবার হচ্ছে সংকরায়ন বের করার শর্টকাট নিয়ম। মনে রাখবা, সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, এটা তোমাদের অনেক ভালো লাগবে। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, তাহলে লিগ্যান্ড যদি স্ট্রং হয়, তাহলে ডি হচ্ছে আগে আসে। আর সন্নিবেশ সংখ্যা 6 হয়ে লিগ্যান্ড যদি উইক হয়, তাহলে ডি হইতেছে কি যাবে? ডি হইতেছে পরে যাবে। এটা কিন্তু শর্টকাট, বাট আমরা বুঝে করবো সবসময়। যেমন স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে জিনিসটা কেমন হবে? স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে হবে হইতেছে D2sp3, আর উইক লিগ্যান্ডের জন্য হবে হইতেছে sp3d2। যেমন আমরা একটু দেখি সন্নিবেশ সংখ্যা 6 এখানে কোনগুলো আছে। দেখো এখানে সন্নিবেশ সংখ্যা 6 আছে, তার মানে এখানে লিগ্যান্ডটা কি স্ট্রং। স্ট্রং লিগ্যান্ড মানে হচ্ছে ডি আগে আসবে, D2sp3। শর্টকাট কিন্তু এখানেও কিন্তু 6 আছে এবং স্ট্রং লিগ্যান্ড, এটাও হবে হচ্ছে D2sp3। বা এখানেও 6 আছে,
এবং লিগ্যান্ড এখানে হইতেছে পানি, পানি ছিল ভাই উইক লিগ্যান্ড, তার মানে এখানে হইতেছে হবে sp3d2। অ্যামোনিয়া মনে আছে কোবাল্টের সঙ্গে স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে, তার মানে এটা স্ট্রং লিগ্যান্ড, এখানে 6টা আছে, স্ট্রং লিগ্যান্ডের জন্য কি আসে ডি আগে আসে, তাহলে d2sp3। সন্নিবেশ সংখ্যা যদি 2 হয় কোনো কথা নাই, sp সংকরায়ন কোনো কথাই নাই, অন্য কোনো কথা নাই। তাহলে এখানে দেখো সন্নিবেশ সংখ্যা 2, তার মানে এটা কি সংকরায়ন হবে sp। আর সন্নিবেশ সংখ্যা 4 হইলে তিনটা জিনিস হইতে পারে, sp3 হইতে পারে, sp2d হইতে পারে, অথবা d2sp3 হইতে পারে। এর মধ্যে কোনটা ভাই, এটার কোনো শর্টকাট নেই, তোমাকে একটু ওই যে ভেঙে ভেঙে দেখতে হবে। নিকেল টেট্রাকার্বনিল এখানে সন্নিবেশ সংখ্যা 4, 4 মানে হচ্ছে কি সংকরায়ন sp3 সংকরায়ন। এই হচ্ছে আমাদের জটিল যৌগের সংকরণ নিচে কিছু কথাবার্তা। জটিল যৌগের আকৃতি যেমন আমরা পড়ছি যে হইতেছে, মনে রাখবা এটার জন্য হয় এই সবগুলো হবে হচ্ছে অষ্টতলকীয়, এটা হবে হইতেছে সরল রৈখিক, আর এটা হবে হইতেছে কি বলে চতুস্তলকীয়। এখানে সেটা 3D ছবি, এটা দেখার আপাতত দরকার নেই। আচ্ছা জি, পোলটা লঞ্চ কর, আর ওদেরকে এটার জন্য হইতেছে 2 মিনিট সময় দেয়। আচ্ছা বাচ্চা কাচ্চারা একটু ঠিকঠাক মতো চিন্তা করে একটু ভেঙে ভেঙে আনসার দিবা, কারণ এখানে সন্নিবেশ সংখ্যা 4, সন্নিবেশ সংখ্যা 4 মানে হইতেছে আমি জানি না আসলে কি হবে, একটু ভেঙে ভেঙে দেখতে হবে আর কি। এবং লিগ্যান্ডটা সায়ানাইড, এটা একটু মনে রাখো। ভাই পোলটা কি দেখা যাচ্ছে? দিয়ে দিচ্ছি ভাই, পোলটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা 2 মিনিট টাইম দিব তাই তো ভাই? আচ্ছা ইমতিয়াজ ভাই আপনি কি আছেন? হ্যাঁ আমি আছি, আচ্ছা ভাই ঠিক আছে। আমি কোশ্চেন উত্তর দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা মিঠুন ভাই, ভাইয়া আমি কি অফ করব? আচ্ছা আরো 30 সেকেন্ড সময় দিন। আচ্ছা ঠিক আছে, জি ভাই, কারণ 2 মিনিট হয়ে গেছে। আচ্ছা জিম বন্ধ করো, অলমোস্ট সবাই ভোট দিয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে জি ভাই, একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, এটা মনে হয় আমাদের হর্স পোল হবে, যেটা এত কাছাকাছি ভোট আসছে। এ হচ্ছে 56%, বি হইতেছে 44%। আচ্ছা আমি এটার উত্তর বলে দিব না, মানে উত্তর বলে দিব, কারণ বলে দিব না। এই উত্তরটা হচ্ছে এ, এখানে সংকরণ হবে হচ্ছে sp3, আর যৌগের গঠন হবে চতুস্তলকীয়। যারা বি উত্তর দিচ্ছ, তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে জেনে নেবা যে কিভাবে আসলে চতুস্তলকীয় হয়, সংকরণটা sp3 হয় আর কি। তো এই জিনিসটা একটু রহস্য থাকুক, একটু বাসায় বসে নিজেরা চেষ্টা করো, একেবারে পারবা, খুব সহজ, খুবই সহজ। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই।
চৌম্বকীয় ধর্ম এটা আমরা ব্যাখ্যা করে আসছি যে সে হতে পারে ডায়াম্যাগনেটিক, হতে পারে প্যারাম্যাগনেটিক। এবং দেখো K3FeCN6 এখানে কোনো বিজোড় নাই, তার মানে এটা হতেছে ডায়া, এটা আমরা দেখে আসছি। আর এখানে হতেছে সরি এখানে বিজোড় আছে, আমি উল্টা লিখছি, এটা হতেছে প্যারা। আর এখানে যেহেতু হতেছে বিজোড় নাই, সবাই জোড়, তার মানে এটা হবে কি ডায়াজোড়। এটা দেখানোর দরকার নেই, আমরা পারবো ইনশাআল্লাহ। রঙিন যৌগ, এই স্লাইডটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে জাস্ট আমি কতগুলো তোমাদের এক্সাম্পল দিয়ে রাখছি যে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ তৈরি করতে পারে। কোনটার কি রং সেটা মনে রাখার দরকার নেই, আমরা একটু দেখবো যে কিভাবে সে রঙিন যৌগ তৈরি করে। তো কি হয়, সবাই একটু এই স্লাইডটা একটু ভালো মতো খেয়াল করো। একটা অবস্থান্তর মৌল নরমালি আছে, সে চুপচাপ শান্তশিষ্ট অবস্থায় বসে আছে, এটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। শান্তশিষ্ট চুপচাপ, কোনো কাহিনী নাই, কোনো তার মধ্যে কোনো হচ্ছে এক্সাইটমেন্ট নাই, কিছু নাই। লিগ্যান্ড যখন আসে, ওই লিগ্যান্ড করে কি তার ইলেকট্রনগুলো যখন একে দিতে আসে, তখন এই অবস্থান্তর মৌলগুলো আর শান্তশিষ্ট থাকে না, তখন সে এনার্জেটিক হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের সেই ডিজেনারেট অবস্থা। এইটা অবস্থান্তর মৌল যখন আসলো, সরি লিগ্যান্ড যখন আসলো, তখন কি হয়ে যায়, সে নন ডিজেনারেট অবস্থা হয়। এই নন ডিজেনারেট অবস্থা হচ্ছে এইটা দেখো। এবং এই নন ডিজেনারেট যখন সে হইতেছে এনার্জেটিক হয়ে যায়, তখন কি করে, তার ডি অরবিটাল গুলো স্প্লিট করে দেয়। দেখো 5টা ছিল, 2টা গেছে উপরে, 3টা হইতেছে নিচে, এটাকে আমরা নন ডিজেনারেট অবস্থা বলি। এখন প্রশ্ন হচ্ছে ভাই সব সময় কি উপরে 2টা যাবে নিচে 3টা আসবে? না ভাইয়া, অনেকগুলো কেস আছে যাদের অনেক বেশি আগ্রহ, তাদের হচ্ছে এটা বললাম সিএফটি থিওরি বলে একটা থিওরি আছে। যদি কারো অনেক বেশি আগ্রহ থাকে, তারা একটু ইন্টারনেটে সার্চ করে দেখবা, যেখানে অনেকভাবে ভাঙতে পারে, উপরে 2টা নিচে 3টা, উপরে 3টা নিচে 2টা, 2টা 1টা 3টা 1টা, এরকমও ভাঙতে পারে। কিন্তু আমরা সেদিকে যাব না, সেগুলো আমাদের এই লেভেলের জিনিস না। আমরা দেখবো যে উপরে 2টা নিচে 3টা একভাবে স্প্লিট করে, তাহলে ডিজেনারেট থেকে কি হলো, নন ডিজেনারেট হলো। এখন দেখো ইলেকট্রন যে স্প্লিট, এবং মনে রাখবা যে এই যে ইলেকট্রনের যে পার্থক্য তৈরি হয়েছে, শক্তির পার্থক্য, লিগ্যান্ড যত বেশি শক্তিশালী হবে এই শক্তির পার্থক্য তত বেশি হয়। এখন এই যে শক্তি যে আলাদা হয়েছে, বাট আলাদা হওয়ার পরেও তো এরা তো আসলে একই স্তর ছিল, তো এদের মধ্যে শক্তির এখনো কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। ইলেকট্রন এইখান থেকে এখানে এখনো যাইতে পারে, এখান থেকে এখানে এখনো ফিরতে পারে, মানে তার জন্য সুযোগ আছে। কারণ কি, খুব একটা বেশি পার্থক্য তো আহামরিত পার্থক্য তৈরি হয়নি। যেখানে 4s আর 3d বলছিলাম কাছাকাছি, সেখানে এখানে তো 3d ভাঙছে, তার মানে যে শক্তি কিন্তু অনেকটা কাছাকাছি। সো ইলেকট্রন যখন এখান থেকে এখানে যায়, তখন সে একটা রং শোষণ করে, এবং যে রংটা শোষণ করে তার কমপ্লিমেন্টারি রংটা সে হতেছে বিকিরণ করে, সমপূরক রং। নিউটন সাহেব একটা জিনিস তৈরি করছিল, নিউটন সাহেবের তৈরি জিনিসটা হতেছে কালার হুইল। আমরা বেনি আসা হলে পড়ছি না, ইংলিশে এটাকে বলা হয় VBGYOR, ভিবিগিওর। কালার হুইলে হতেছে রং থাকে হচ্ছে 6টা। অনেকের মনে হতেছে হ্যাঁ সারা জীবন পড়ে আসছি 7টা, এখন আপনি বলতেছেন 6টা। 7টার ওই নীল আর আসমানি মিলে কি ওরা নীল বলায়, এটা হচ্ছে বি মানে হতেছে ভায়োলেট, ব্লু, জি তে হতেছে গ্রিন, ওয়াই মানে ইয়েলো, ও মানে হচ্ছে অরেঞ্জ, আর আর মানে হচ্ছে রেড, রেড দেখা যেতেছে না। তো কি হয় দেখো, অপোজিট যেটা, এটা হতেছে কমপ্লিমেন্টারি কালার। বি এর কমপ্লিমেন্টারি হতেছে ও, জি এর কমপ্লিমেন্টারি হতেছে আর। সবাই একটু খাতায় একটু লিখে নাও, কারণ এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো যদি কোনো ইলেকট্রন এখান থেকে এখানে যাওয়ার সময় এই ওয়াই শোষণ করে, তাহলে সে ভায়োলেট বিকিরণ করবে, মানে সেই যৌগটা দেখতে হবে বেগুনি। যদি কেউ ব্লু শোষণ করে, তাহলে সে দেখতে হবে হচ্ছে অরেঞ্জ। যদি কেউ গ্রিন শোষণ করে, সে দেখতে হবে হচ্ছে রেড। মানে যে কালারটা সে শোষণ করবে তার কমপ্লিমেন্টারি কালারটা সে হচ্ছে বিকিরণ করে। এবং আমরা যে রঙিন যৌগ দেখি, যে রংটা দেখি, মনে রাখবা এগুলো হচ্ছে সব শোষণ বর্ণালী, কারণ সেই ইলেকট্রন শক্তি শোষণ করে উপরে গেছে এবং তার কমপ্লিমেন্টারি কালারটা সে হতেছে দেখা গেছে। তাহলে পাইলাম হতেছে ভিবগিওরে গ্রিন এর অপোজিট হতেছে রেড, রেড এর অপোজিট হতেছে গ্রিন, তারপর হতেছে ব্লুর অপোজিট হচ্ছে অরেঞ্জ, আর ভায়োলেটের অপোজিট হতেছে ইয়েলো। এই জন্য হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ কি করে, রঙিন যৌগ তৈরি করে। সো যদি কারো অনেক বেশি জানার ইচ্ছা থাকে সিএফটি দেখবা, বাট এখানে আমি একটু সাম আপ করি। সেটা হতেছে রঙিন যৌগ গঠনের কাহিনী হতেছে অবস্থান্তর মৌল চুপচাপ ছিল, শান্তশিষ্ট ছিল, এটাকে বলি আমরা ডিজেনারেট কন্ডিশন। যখন লিগ্যান্ড আসলো, তখন সে হইতেছে শান্তশিষ্ট থাকলো না, তখন সে হয় নন ডিজেনারেট কন্ডিশন। নন ডিজেনারেট কন্ডিশনে ইলেকট্রন গুলো স্প্লিট করে, অরবিটাল গুলো স্প্লিট কি শুধু এইভাবেই করে না, অনেকভাবেই করে, অন্য ভাবগুলো আমরা আপাতত জানবো না। এবং যখন স্প্লিট করে, তখন নিচ থেকে একটা ইলেকট্রন যখন উপরে যায়, তখন সে একটা রং শোষণ করে,
সে যে রংটা শোষণ করে তার কমপ্লিমেন্টারি রংটা হচ্ছে সে বিকিরণ করে, আমরা সেটা দেখতে পাই এবং সেই যোগে সেই কালারটা দেখতে পাই। একটু হ্যান্ড রেজ করে আমাকে বাধিত করেন যে আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, অনেক মানুষজন হাত তুলতেছে। ওকে, সো অনেকেই বুঝতে পারছে জিনিসটা। আমরা নেক্সট স্লাইডে আগাই। ওকে জিম, এটার জন্য সময় দিবি মাত্র 30 সেকেন্ড, জাস্ট 30 মিনিটস, 30 সেকেন্ডস। হ্যাঁ, একটা মিনিট একটু। ওকে, আসতেছে না কেমন? ভাইয়া আমার এখান থেকে না লঞ্চ করা যাচ্ছে না, আপনি একটু লঞ্চ করবেন এটা? আচ্ছা, দেখি না। বুঝছি না কেন লঞ্চ করা যাচ্ছে না। হ্যাঁ এই তো ভাই গেছে। আচ্ছা এসে আসছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসছে আসছে আসছে, সরি। জাস্ট 30 সেকেন্ড। তিরিশ সেকেন্ডের আগেই ভোট সব কমপ্লিট হয়ে যাবে, আমি মোটামুটি শিওর। শাওন ভাই, ওই আপনার মনে হয় পোল দেওয়ার পরে ওইখানে হচ্ছে লাস্টে ওই যে ওই ইন পোলিংটা দেন না মনে হয় ভাই, ওটা না দিলে আটকায় যাবে আমার পোল লঞ্চের সময়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বন্ধ কর। আচ্ছা বন্ধ করে দিব। হুম, আচ্ছা, এটা সব থেকে গুড পোল রেজাল্ট। ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে সঠিক উত্তর দিছে। যদি কেউ হচ্ছে নীল শোষণ করে, নীলের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কমলা, মানে হচ্ছে কমলাই দেখতে পারবে। এবং দেখো বি তে যে তোমরা যে পোল রেজাল্টটা দেখতে পাচ্ছ, দেখো বি এর রংটা কিন্তু কমলা হয়ে আছে। আচ্ছা, আমরা নেক্সট আগাই। এবার আসি কিছু, আমাদের জি ব্লক শেষ, অবস্থান্তর শেষ। তাহলে অবস্থান্তর মৌলের আমরা কি কি দেখলাম? এরা হচ্ছে পরিবর্তনশীল জারণ মান দেখায়। আমি একটু রিক্যাপ করি কেন দেখায়। কারণ হচ্ছে এদের ডি এবং এফ ডি এবং এস অরবিটালের শক্তির পার্থক্য কম। এরা রঙিন যৌগ তৈরি করে, এরা জটিল যৌগ তৈরি করে। জটিল যৌগের ক্ষেত্রে আমরা চারটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে সংকরায়ন, সন্নিবেশ সংখ্যা, তারপরে হচ্ছে তার আকৃতি এবং তার চৌম্বকত্ব। তারপর দেখছি তারা হচ্ছে রঙিন যৌগ তৈরি করে। এখন আমরা কিছু দেখবো পর্যায়বৃত্তিক ধর্ম। এগুলো খুব সহজ জিনিস, আমাদের ক্লাসের মেইন জিনিসটা ওটা ছিল, বাট এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য। প্রথম হচ্ছে পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ। ব্যাসার্ধ তিন রকম হয়, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা হয় হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আগে ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে আসি। ধাতুর ক্ষেত্রে মনে আছে যে দুইটা পরমাণু, ধরো আমার কাছে এক খণ্ড যদি নিকেল থাকে, সেখানে কিন্তু নিকেলের পরমাণু আছে, আর কিছু নাই। তো দুইটা পরমাণুর মাঝখানে যে দূরত্ব থাকে, সেই দূরত্বের অর্ধেক করলে যেটা পাবো সেটাকে আমরা বলি ধাতব ব্যাসার্ধ। তার মানে আসলে যে এইটুকু হচ্ছে ধাতব ব্যাসার্ধ, এইটুকু। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হতেছে, মনে রাখবা তোমার লাইফে তুমি যত জায়গায় এই ভ্যান ডার ওয়ালস লোকটার নাম শুনবা, তুমি মনে রাখবা ভ্যান ডার ওয়ালস কথাটার মানে ধরে নিবা আন্ত অণু। আচ্ছা, অনেকের হতেছে এটা কিন্তু অন্ত না, অন্ত অণু আর আন্ত অণু আলাদা জিনিস। আন্ত অণু বলি যদি, আন্ত স্কুল যদি বলি, ধরো আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, এটা মানে হতেছে তোমার স্কুলের সঙ্গে অন্য স্কুলের। আর অন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট মানে হইতেছে তোমার স্কুলের ধরো ক্লাস 9 এর সঙ্গে ক্লাস 10 এর। সো আন্ত অণু মানে একটা অণুর সঙ্গে অন্য অণু। সো জীবনে যতবার ভ্যান ডার ওয়ালস কথাটা শুনবা, মনে রাখবা এখানে আন্ত অণু কাহিনী। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ মানে দুইটা অণুর মধ্যে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ মানে দুইটা অণুর আকর্ষণ, ভ্যান ডার ওয়ালস কি বলে দূরত্ব মানে দুইটা অণুর দূরত্ব। তো ভ্যান ডার ওয়ালস দূরত্ব বলতে ধরো, দেখো আমার কাছে এ একটা অণু আছে, ধরলাম এটা হইতেছে নাইট্রোজেন পরমাণু, এটা নাইট্রোজেন পরমাণু, তাহলে এই দুইটা মিলে নাইট্রোজেন অণু। এটা হইতেছে নাইট্রোজেন পরমাণু, এটা হইতেছে নাইট্রোজেন পরমাণু। তার মানে এই হচ্ছে একটা অণু আর এই হচ্ছে একটা অণু, এখানে দুইটা নাইট্রোজেন অণু আছে। তো ভ্যান ডার ওয়ালস মানে দুইটা অণুর মধ্যে। তো আমি করব কি, দুইটা অণুর, দেখো দুইটা অণুর এই হচ্ছে নিউক্লিয়াস নিলাম, এই হচ্ছে নিউক্লিয়াস, মানে দুইটা অণুর কাছাকাছি যে পরমাণুগুলো আছে তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব নিব,
এই দূরত্ব যেটা হয়, ধরলাম এই দূরত্ব যদি r হয়, এই r এর অর্ধেক হবে হইতেছে কি ভ্যান ডার ওয়ালস দূরত্ব। দেখো এই হইতেছে দুইটা ভ্যান ডার ওয়ালস ডায়ামিটার, তার অর্ধেক করলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস মানে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পাবো হইতেছে অর্ধেক। এবং বুঝতে পারতেছো যে এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ একটু বড় হবে। কারণ কি? কারণ হইতেছে দুইটা অণু কিন্তু খুব কাছাকাছি থাকে না, একটু দূরে থাকে। তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সহজ করে বলি, দুইটা অণুর, দেখো এই হচ্ছে দুইটা অণু, তার কাছাকাছি যে পরমাণুগুলো আছে সেই পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। আর সমযোজী ব্যাসার্ধ মানে হইতেছে এই একটা অণু নিলাম, এই একটা অণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের অর্ধেককে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। তার মানে দেখো ভাই, এই যে এটা হইতেছে সমযোজী ব্যাসার্ধ, এই যে এখানে এইটুকু, আর হইতেছে এটা হইতেছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সহজ করে বলি, সেটা হইতেছে সমযোজী ব্যাসার্ধ হইতেছে একটা অণুর ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হইতে একটা অণুর একটা পরমাণুর ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস হইতেছে দুইটা পাশাপাশি অণুর নিউক্লিয়াসের, দুইটা পাশাপাশি অণুর পাশাপাশি পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, আর ধাতব ব্যাসার্ধ ধাতবের ব্যাসার্ধ। এবং এদের মধ্যে মনে রাখবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে সবথেকে বড়, কারণ কি দুইটা অণু একটু দূরে দূরে থাকে। আচ্ছা জিম লঞ্চ কর, এবং এটা হইতেছে 30 সেকেন্ড চলো। 30 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। ভাই পোলটা কি দেখা যাচ্ছে? আমি লঞ্চ করছি। না এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে এখন, হ্যাঁ ঠিক আছে। 30 সেকেন্ড ভাই না? হ্যাঁ 30 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। শাওন ভাই, হুম, শাওন ভাই, জি ভাই। শাওন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ভাই ওই আপনার হচ্ছে হেডফোন যদি ইউজ করতে প্রবলেম হয়, আপনি একটু কাজ করতে পারেন, ইয়ারফোন থাকলে এক কানে ইয়ারফোন নিয়ে এটা হচ্ছে ইউজ করতে পারেন। তাহলে মনে হয় আপনার হচ্ছে কানে ব্যথা কিংবা হচ্ছে মাথা ব্যথা করার পসিবিলিটি নাই। প্লাস হচ্ছে হচ্ছে স্টুডেন্টরাও ভালো শুনতে পাবে। আরিফ ভাইও বললো আর কি হচ্ছে সাউন্ড সিস্টেমটা একটু আস্তে আসতেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি তাহলে একটু মানে করে দেখি, পড়া হ্যাঁ পড়ে আছে দেখি। ওকে। জিম। জি ভাই, জি ভাই। আচ্ছা আমি কি পোল অফ করবো ভাই? না, পোল অন থাকুক। আচ্ছা ঠিক আছে, জি। জিম শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, জি ভাই। আচ্ছা আমি তো আমার হেডফোন কানেক্ট করলাম, কিন্তু হেডফোন থেকে তো শুনতে পাচ্ছি না। শাওন ভাই ঠিক আছে, আপনি পড়ায় যান। আরে আরিফ ভাই কেমন আছেন? জি ভাই ভালো, ভাই পড়ায় যান, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে জিম, পোল অফ কর। আচ্ছা ঠিক আছে ভাই, জি ভাই। পোল অফ করলাম ভাই, রেজাল্ট দিয়ে দিছি। আচ্ছা ভাই, এই যারা হইতেছে এই আনসার দিছো, আমাকে একটু বলো তোমরা কোথায় ছিলা ভাই এই গত 2 মিনিট? ভ্যান ডার ওয়ালস মানে দুইটা অণুর মধ্যবর্তী, দুইটা অণুর মধ্যবর্তী মানে হইতেছে এই দূরত্বটা অনেক বেশি হবে। মনে রাখবা যত টাইপের ব্যাসার্ধ আছে, ধাতব হোক, ভ্যান ডার ওয়ালস হোক অথবা সমযোজী হোক, সব থেকে লার্জেস্ট রেডিয়াস হইতেছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এতবার বললাম। এই তোমরা আরেকটু চোখে মুখে পানি দিয়ে এসো, যাও। ঘুমাই যেও না ভাই। আচ্ছা আমরা নেক্সট জায়গায়। আয়নিক ব্যাসার্ধ, নাম শুনে বুঝতে পারতেছো আয়নিক ব্যাসার্ধে আয়নের কিছু কাহিনী আছে। যেমন ধরো যদি আমি এই উদাহরণটা নেই, সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে হইতেছে এখানে প্রোটন হইতেছে কয়টা? 11টা। ইলেকট্রন কয়টা? 11টা। সোডিয়াম যদি প্লাস চিন্তা করি তাহলে এখানে হইতেছে প্রোটন কয়টা? 11টা। ইলেকট্রন কয়টা? 10টা। কমে গেছে কিন্তু একটা। তোমার কমন সেন্স কি বলে? বিবেকে প্রশ্ন করো যে এই 11 জনকে, প্রোটন তো ভেতরে থাকে, ইলেকট্রন তো বাইরে থাকে, সো এই 11 জনকে বেশি জোরে টানবে নাকি 11 জন 10 জনকে বেশি জোরে টানবে? 11 জন 10 জনকে বেশি জোরে টানবে। তার মানে আমি বলতে পারি যে সোডিয়ামের আকার থেকে
ওটা লিখছি। সোডিয়ামের আকারটা সোডিয়াম আয়নের আকার থেকে বড়। তার মানে মনে রাখবা যে একটা পরমাণু তার আকারটা ক্যাটায়ন থেকে সবসময় কি হয়, বড় হয়। আচ্ছা, এরপরে আমি সেই অ্যানায়ন নিই, ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে প্রোটন কয়টা? 17টা। ইলেকট্রন কয়টা? 17টা, সমান সমান আছে। যদি ক্লোরিন মাইনাস নেই, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ভাই এখানে প্রোটন কয়টা? 17টা। ইলেকট্রন কয়টা? 18টা। এখানে বাইরের দিকে টান কিন্তু বেশি, দেখো প্রোটন ভেতরে থাকে, প্রোটন এখানে কম, ইলেকট্রন বেশি। তার মানে যেহেতু বাইরের দিকে টানটা বেশি, তার মানে সে আকারে ছোট হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখানে ক্লোরিনের থেকে আকারে ছোট না আকারে বড় হয়ে যাবে। ক্লোরিন থেকে ক্লোরাইড আয়নের আকার বড়। তাহলে সোজা কথা মনে রাখবা যে পরমাণু থেকে পরমাণুর আকার তার অ্যানায়ন থেকে কি হয়, ছোট হয়। তাহলে সোজা কথা যে একটা পরমাণুর আকার তার ক্যাটায়ন থেকে বড় হবে, আর একটা পরমাণুর আকার তার অ্যানায়ন থেকে কি হবে, ছোট হবে। তো অ্যানায়ন মাইনাস চার্জ বড় হয়, এবং এই মাইনাস চার্জের সংখ্যা যত বেশি হয় সেই পরমাণু তত বেশি বড় হবে, সেই অ্যানায়ন তত বেশি বড় হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখে দেখো, প্রথমত আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুবই সহজ কথা, যে উপর দিকে যত আমরা নিচে নামি তত কি হয়, আকার বড় হয়। কারণ কি, নতুন করে এক একটা স্তর যুক্ত হয়, উপর থেকে নিচের দিকে হইতেছে আকার বড় হয়। আর বাম থেকে ডান দিকে যত আমরা যাই তত হইতেছে আকার ছোট হয়। এটা এক্সপ্লেন করার দরকার মনে পড়তেছে না, কারণ হইতেছে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। স্তর বাড়ে না, কিন্তু একটা করে হইতেছে ইলেকট্রন আর প্রোটন বাড়ে। তো দেখো তো ভাই, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের আকার হইতেছে 0.95। ম্যাগনেসিয়ামের আকার তার থেকে ছোট হয়ে গেছে, কারণ বাম থেকে ডান দিকে গেলে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। অ্যালুমিনিয়াম তার থেকে আরো বেশি ছোট হয়ে গেছে, কারণ অ্যালুমিনিয়ামের চার্জ তো অনেক বেশি, আমরা জানি ক্যাটায়ন এমনিতেই ছোট হয়। আর এখানে হইতেছে বাকি যেগুলো আছে সেগুলো আপাতত দেখার দরকার নেই। শুধু মনে রাখবা, এই মানগুলো মনে রাখার কোনো দরকার নেই, খবরদার এই মানগুলো মনে রাখতে যাবে না, এগুলো কোনোদিন পরীক্ষা আসে না। শুধু মনে রাখবা যে উপর থেকে নিচে দিকে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে হইতেছে কমে, এবং একটা পরমাণুর আকার থেকে ক্যাটায়ন ছোট হয়, একটা পরমাণু থেকে অ্যানায়ন কি হয়, বড় হয়। ওকে জিম, এটা একটু লঞ্চ করে, এবং ওদের সময় দেবে হইতেছে কতক্ষণ? 1.5 মিনিট। 1.5 মিনিট। আচ্ছা হ্যাঁ, ভাই, পোলটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু দয়া করে সবাই একটু চিন্তা ভাবনা করে আনসার দিও, বাচ্চা কাচ্চারা। 3টা আনসারই যেহেতু আসতেছে, তার মানে ভুল আনসারও দিচ্ছে অনেকে। আচ্ছা, বলে কি রেজাল্ট একবার, মানে ভোট একবার দেওয়ার পরে কি সেটা হতেছে চেঞ্জ করে দেওয়া যায়? জিম, জি ভাই, আরেকবার বলবেন, আমি কোশ্চেনে শুনিনি, সরি। মানে কোনো স্টুডেন্ট যদি পোলে ভোট দেয় তারপরে কি সে চেঞ্জ করতে পারে? ভাই, এটা না আমি বলতে পারি না। মিঠুন ভাই না change ভাইয়া, না ভাইয়া, চেঞ্জ করতে পারে না। ও আচ্ছা, মানে নাও অর নেভার। তাহলে সবাই একটু, আমি তো সময় বলেই দিই, একটু দেরিতে দেরিতে আনসার দিও, ধুমধাম আগে ভাগে আনসার দিয়ে ভুল আনসার দিও না ভাই। আচ্ছা, এটাকে 2 মিনিট পর্যন্ত বাড়াচ্ছি। 2 মিনিট পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আবারও বলি ভাইয়া, তাড়াতাড়ি আনসার দিতে গিয়ে ভুল আনসার দিও না। আমি তোমাদের প্রথমে যে সময়টা বলে দিব তার থেকে সময় পরে বাড়াবো, কিন্তু কমাবো না। সো একটু সময় নিয়ে শিওর হয়ে তারপর আনসারটা দিও। বন্ধ করছি। আচ্ছা ঠিক আছে। জি। ভাই, রেজাল্টটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে, দেখো ভাইয়া, যারা হইতেছে এই আনসার দিছো আনসারটা ঠিক আছে, বি আর সি আনসারটা ঠিক নাই। কেন ঠিক আছে কেন ঠিক নাই, বাসায় বসে তুমি 2 মিনিট ঠান্ডা মাথায় চেষ্টা করবা, ঠান্ডা মাথায় চিন্তা করবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এটা আমি ব্যাখ্যা দেবো না।
আচ্ছা, এবার হচ্ছে আয়নীকরণ শক্তি, এটাকে কেউ আয়নাইজেশন পটেনশিয়াল বলে, কেউ হচ্ছে আয়নীকরণ বিভব বলে, অনেক নামে বলা হয়। এবং আমি এখন থেকে এই আইই বলে এই আয়নাইজেশন পটেনশিয়াল বোঝাবো, অ্যাব্রিভিয়েশন। ডেফিনেশনটা এখানে লেখা আছে, বিরাট বড় ডেফিনেশন। গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর একটি করে ইলেকট্রন অপসারিত করে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন, এত আমি পড়তে পারবো না, আমি সহজে সোজা কথা বলি। ওই উপরে লেখা পড়ার দরকার নেই, উপরে কি লেখা আছে বাদ দাও, পড়বাই না, বাদ দাও। আমার কাছে সোডিয়াম আছে গ্যাসীয় অবস্থায়, ও একটা ইলেকট্রন দান করবে, দান করে হবে কি সোডিয়াম প্লাস, কি তৈরি হলো, গ্যাসে তৈরি হলো। একটার জন্য হিসাব করবো না ভাই, এক মোলের জন্য হিসাব করবো, আমরা কিন্তু এক মোলের জন্য হিসাব করবো। তাহলে এক মোল সোডিয়াম এক মোল ইলেকট্রন দান করে এক মোল সোডিয়াম আয়ন তৈরি করে, মানে এখানে আমি ইলেকট্রনটি কিন্তু বাইরে পাঠিয়ে দিচ্ছি, ইলেকট্রন কিন্তু ভিতরে ঢুকতেছে না, বাইরে পাঠিয়ে দিচ্ছি। আর ইলেকট্রন যদি বাইরে পাঠাই দেই তাহলে হতেছে শক্তির প্রয়োজন হয়। দেখো এই হচ্ছে শক্তির প্রয়োজন হয়, জাস্ট এইটুকু দেখো। তার মানে শক্তি আসলে কি হয়, শোষিত হয়। এই যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল। তাহলে সোজা কথা যে এক মোল মানে ধাতু থেকে এক মোল আমি পজিটিভ আয়ন তৈরি করব গ্যাসীয় অবস্থায়, তাহলে সেখানে যে পরিমাণ শক্তি শোষিত হবে বা যে পরিমাণ শক্তি আমাকে দিতে হচ্ছে, এটা কিন্তু আমি দিচ্ছি, সেই শক্তিটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এবং দেখো তো ভাই, এই আয়নীকরণ শক্তির মানটা আইই, এই মানটা যত বেশি হয় ওই ধাতুর সক্রিয়তা যত বেশি হবে, মানে কি আমাকে তত বেশি পরিমাণ শক্তি দিতে হবে। আর বেশি পরিমাণ শক্তি দিতে মানে কি, সে নিজের ইচ্ছা ইলেকট্রন ছাড়তে চাইতেছে না, আমি জোর জবরদস্তি মারধর করে শক্তি দিয়ে তাকে ইলেকট্রনকে ছাড়াই দিচ্ছি। তার মানে আয়নীকরণ শক্তির মান যত বেশি হবে সেই ধাতুর সক্রিয়তা তত হ্রাস পাবে। মনে রাখবা, যেটা সক্রিয় ধাতু তার আয়নীকরণ শক্তির মানটা কম হয়, যেটা কম সক্রিয় ধাতু তার আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। এবং আয়নীকরণ শক্তির মান প্রথমও হইতে পারে, দ্বিতীয় হইতে পারে। দেখো এখানে প্রথম ইলেকট্রন ছাড়ছে তার জন্য প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রন ছাড়লে এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আর এখানে হচ্ছে প্রথম আয়নীকরণ বিভবের মান সর্বদাই দ্বিতীয় আয়নীকরণ বিভবকে কম কেন হয়, এটা তোমাদের আমি এইচডব্লিউ দিলাম, বাসায় বসে চিন্তা করবা, এটা নিয়ে ভাইদেরকে প্রশ্ন করবা না, বাসায় বসে চিন্তা করবে। এটা চিন্তা করলে আমার বিশ্বাস 1 মিনিট চিন্তা করলে তোমার উত্তরটা পেয়ে যাবে। এরপর দেখো, আমি একটা পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যদি নামি তাহলে আমরা জানি কি যে আকার হতেছে বাড়ে, কিছুক্ষণ আগে পড়ে আসছি। আকার যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ কি হয়ে যাবে, কমে যাবে। আকর্ষণ কমে যাবে মানে হতেছে সে সহজে ইলেকট্রন দান করতে পারবে, কারণ ইলেকট্রন এখন ফ্রি হয়ে গেছে, সহজে দান করতে পারলে আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যায়, কমে যায়। আমি যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে হতেছে আকারটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, এটা আমরা সবাই জানি। আকার যদি কমে তাহলে আকর্ষণ কি হয়ে যাবে, আকর্ষণ হতেছে আস্তে আস্তে বাড়বে। আকর্ষণ বাড়বে মানে কি, এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন অনেক জোরে জোরে দুজনকে আকর্ষণ করে আছে, সহজে ইলেকট্রন ছাড়বে না, বেশি শক্তি আমাকে দিতে হবে। তাহলে এখানে আইপি বলি বা আইই বলি, আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা আস্তে আস্তে বেড়ে যায়। তাহলে সোজা কথা বাম থেকে ডান দিকে গেলে হইতেছে, সো বাম থেকে ডান দিকে গেলে হইতেছে বাড়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে হইতেছে কমে। যেমন আমি একটা গ্রাফ নিচ্ছি, দেখো আমরা এখান থেকে মেইনলি ফোকাসড, বাম থেকে ডান দিকে যাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। তো আমি জানি যে আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে, যে বাম থেকে ডান দিকে গেলে একটু উপরে লিখে নাকি আইপি এর মানটা হইতেছে বাড়ে। তাহলে দেখো এখানে লিথিয়ামের পরে কি বেরিলিয়াম, বামে ডান দিকে গেছে, বেরিলিয়াম তো লিথিয়াম থেকে বেরিলিয়াম বাড়ছে, কিন্তু বোরনের কেন কমলো? সো এখানে একটা প্রশ্ন জাগে যে এই ব্যতিক্রমটা কেন হয়েছে। এবার বোরনের পরে কার্বনের বাড়ছে, ঠিক আছে, কার্বনের পরে নাইট্রোজেনের বাড়ছে, সেটা আমাদের হইতেছে মেনে নিতে সমস্যা নাই, আমাদের তো ঠিক আছে, কারণ বাম থেকে ডান দিকে গেলে মানটা বাড়বে। কিন্তু ভাই অক্সিজেনে গিয়ে এবার কেন কম, ফ্লোরিনে কেন, ফ্লোরিন নিয়ন ঠিক আছে। আবার দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম, যে এখানে একটা প্রশ্ন জাগে, এখানে একটা প্রশ্ন জাগে যে এগুলো কেন হয়, এগুলো তো হওয়ার কথা না। কারণ ভাই আপনি এতক্ষণ ধরে বলে আসতেছেন যে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে, আবার এখানে কমে গেছে। তো আমরা একটু এই কমে যাওয়ার ব্যাপারটা দেখবো। প্রথমে এসেছে বেরিলিয়াম এবং বোরন। বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো তাহলে এখানে আসবে হচ্ছে, দেখো বেরিলিয়াম হচ্ছে 4, মানে 1s2 2s2, আর বোরনের ক্ষেত্রে হচ্ছে 5, 1s2 2s2 আর হচ্ছে 2p1।
এবং এগুলো সব কিন্তু ভাই আমি যত দেখাইতেছি সব কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি, মনে রাখবে এটা। সো একটু মনে করে দিই, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয়টা আমরা চিন্তা করতেছি না। তো বেরিলিয়ামের ক্ষেত্রে শেষে যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু ভাই জোড় অবস্থায় আছে, আর এখানে যে শেষ ইলেকট্রনটা আছে এটা কি অবস্থায় আছে? বিজোড় অবস্থায় আছে। সো বিজোড় অবস্থায় যেহেতু আছে মানে এটা সহজে ছাড়বে বোরন, কারণ বিজোড় ইলেকট্রন একলা একলা আছে, তার ভালো লাগতেছে না, সে চলে যাবে। তো যেহেতু এখানে সহজে ইলেকট্রন ছাড়বে, তার মানে সে দেখো বোরনের আয়নীকরণ শক্তির মানটা ব্যতিক্রমভাবে কমে গেছে, কারণ সে সহজে ছাড়ে। বেরিলিয়ামের ক্ষেত্রে বেড়ে গেছে। আর নাইট্রোজেন অক্সিজেন যদি দেখাই, নাইট্রোজেনের ক্ষেত্রে কি আসে? 1s2 2s2 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? 1s2 2s2 2p হইতেছে 4। দেখো এটা কিন্তু ভাই অর্ধপূর্ণ, পিতে 6টা থাকতে পারতো, এখানে 3টা আছে। সো ও যেহেতু অর্ধপূর্ণ আর এখানে অর্ধপূর্ণ না, তার মানে হচ্ছে নাইট্রোজেন বেশি স্টেবল, অক্সিজেন কিন্তু কম স্টেবল। এই জন্য নাইট্রোজেন স্টেবল আছে মানে সে সহজে ছাড়তে চায় না, আমাকে বেশি শক্তি দিতে হবে। অক্সিজেন যেহেতু হতেছে কম স্টেবল, এই জন্য সে সহজে ছেড়ে দেয়। এটা হচ্ছে এর ব্যাখ্যা। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হতেছে এইচডব্লিউ থাকবে হতেছে এইটা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের এটা কেন হয়, আর হইতেছে ফসফরাস আর সালফারের কেন হয়। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সবাই বাসায় বসে চিন্তা করবা, অবশ্যই পারবে তোমরা, না পারার কিছু এখানে নেই। আচ্ছা জিম 1 মিনিট সময় দাও দেখতে। 1 মিনিট? হ্যাঁ জাস্ট 1 মিনিট। ঠিক আছে। ভাই পোলটা লঞ্চ করছি, দেখা যাচ্ছে? আচ্ছা শাওন ভাই টেক্সট করছি, দেখছেন? হ্যাঁ দেখছি ভাই। ওকে। মিঠুন ভাই। জি জিম ভাই বলেন। ভাই একটার পর একটা কোশ্চেন আসতেছে, পিডিএফ কখন পাওয়া যাবে হ্যাঁ এগুলো। হ্যাঁ, ওটা যতটুকু পারতেছি দিতেছি, সমস্যা নাই। তাহলে আমি কিন্তু এগুলো অ্যান্সার দিচ্ছি না ভাই, ঠিক আছে? হ্যাঁ এটা আমি হ্যাঁ বলে দিব, এখানে বলে দিই নাকি? হ্যাঁ, এটা আরো বিশেষ করে ভালো হয়। কারণ ভাই আমি আমি হচ্ছে একটা ওটাই মিনিট টাইম দিই, ভাবতেছিলাম। তাহলে তো কি হবে শাওন, ভাই? হ্যাঁ 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 সেটাই, জিম ভাই কিংবা শাওন ভাই যদি ওটা একটু দেখেন যে পোল যখন থ্রো করতেছেন, তো করার পাশাপাশি যখন হচ্ছে ওই কোশ্চেনে গিয়ে যখন হচ্ছে ওটা একটু দেখবেন যে হচ্ছে কমন যে কোশ্চেন গুলো আছে ওটা হচ্ছে আচ্ছা জাস্ট ঠিক আছে হচ্ছে ঠিক আছে আপনারা ভাই। বলে দিলেন, এটা আরো ভালো হয়। কারণ ভাই আমি কি আপনার কাছ থেকে 30 সেকেন্ড নিতে পারি? আচ্ছা হ্যাঁ নেই সমস্যা নাই। আচ্ছা শোনো পোলাপান, আমি বলি, তোমরা যারা হচ্ছে কোয়েশ্চেন করতেছো পিডিএফ পাওয়া যাবে কিনা, পিডিএফটা মোটামুটি আজকে তো 9:30 পর্যন্ত ক্লাস, কালকের মধ্যে তোমরা ইনশাআল্লাহ পিডিএফটা পেয়ে যাবা, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যারা হচ্ছে পোলের কোয়েশ্চেন গুলা জিজ্ঞেস করতেছো বারবার, মোটামুটি অনেকে পোলের অ্যান্সার গুলাই বারবার জিজ্ঞেস করতেছো। হ্যাঁ পোলের অ্যান্সার গুলা জিজ্ঞেস করো না বা করো না, কারণ হচ্ছে পোলের অ্যান্সার গুলা তোমরা কালকে পেয়ে যাবা। পোলের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে এই পোলটা বুঝি নাই, ওইটা করো, ঠিক আছে? কিন্তু পোলের অ্যান্সার কোনটা এটা জিজ্ঞেস করো। এটা গেল সেকেন্ড। আর থার্ড কথা হচ্ছে ক্লাস মোটামুটি 10:30টার আগ দিয়ে শেষ হয়ে যাবে, বারবার এই কোশ্চেন করার কোনো কারণ নাই। এই আর কি, ঠিক আছে? তো এইগুলা কোশ্চেন বারবার করো না। আচ্ছা গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে পোলের আনসার গুলো কোনটা কি বলছি মনে নাই, বাট আমি শিওর না আসলে আমি সবগুলো পোলের ঠিক আনসার দিচ্ছি কিনা। বাট পোলের আনসার গুলো এটা হচ্ছে তোমাদের সলভ করার দায়িত্ব, তোমরা বাসায় বসে চিন্তা করলে হচ্ছে পোলের আনসার গুলো বুঝতে পারবে। পোলের খুবই সহজ সহজ আনসার দাও। আচ্ছা ঠিক আছে জিম বন্ধ কর। জি ভাই। আচ্ছা হ্যাঁ রেজাল্ট। বাচ্চা কাচ্চারা, আয়নীকরণ শক্তি একটা তাপহারী প্রসেস, কারণ এখানে শক্তি কি হয়, শক্তি হচ্ছে শোষিত হয়। সো এখানে সঠিক উত্তর হইতেছে বি। তারপরও বাসায় বসে নিচেটা মিলে নেবা। আচ্ছা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তির মানটা যেরকম ইলেকট্রন শক্তিতে উল্টা হয়, কিরকম ওই সংজ্ঞা পড়ার দরকার নেই, আগের মতো ঠিক। দেখো এখানে আমার কাছে গ্যাসীয় 1 মোল ক্লোরিন আছে, তো এখানে হচ্ছে 1 মোল ক্লোরিন আছে। জাস্ট এই এক্সাম্পলটা খেয়াল করো, এই এক্সাম্পলটা 1 মোল ক্লোরিন আছে, সে 1 মোল ইলেকট্রন গ্রহণ করবে, করে সে 1 মোল ক্লোরাইড আয়ন তৈরি করলো। এবং এই 1 মোল ক্লোরাইড আয়ন, এবং এখানে কিন্তু ভাই ইলেকট্রন কিন্তু দেখো ইলেকট্রন কিন্তু ভিতরের দিকে ঢুকতেছে, আগে কিন্তু ইলেকট্রন বাইরে যাচ্ছিল। এবং এখানে কিন্তু শক্তি পরিবর্তন লেখা হয়েছে, খেয়াল করো। আয়নীকরণ শক্তির মানটা কিন্তু সবসময় আমরা বলছিলাম শক্তি শোষিত হয়, এখানে শক্তি পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? অক্সিজেন মনে রাখবা নরমালি কি হয়, ইলেকট্রন প্রবেশ করাইতে শক্তি হচ্ছে নির্গত হয়, ইউজুয়ালি নির্গত হয়। কিন্তু এখানে কিছু কাহিনী আছে। অক্সিজেন যখন প্রথম ইলেকট্রনটা গ্রহণ করছে দেখো সেখানে কিন্তু শক্তি নির্গত হয়েছে, এই যে ডেল এইচ এর মান মাইনাস, মানে শক্তি নির্গত হয়েছে। কিন্তু যখন অক্সিজেন তুমি আরেকটা ইলেকট্রন অ্যাড করাবা, দেখো অক্সিজেন নিজেও মাইনাস আবার ইলেকট্রনও মাইনাস, এখানে কি বিকর্ষণ হয়। বিকর্ষণ হলে এটা সহজে ঢুকতে চায় না, মানে আমাকে জোর করে শক্তি দিয়ে ঢুকাইতে হয়।
এই জন্য মনে রাখবা যে প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি কি হয়? শক্তি হচ্ছে নির্গত হয়, যেটা কথা। আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তার ক্ষেত্রে শক্তি আবার কি হয়? শোষিত হয়। এই জন্য আমরা হচ্ছে একটা নিরপেক্ষ টার্ম ইউজ করি, যেখানে শক্তি আসলে কি হয়? শক্তির পরিবর্তন হয়। তাহলে মনে রাখবা প্রথম ইলেকট্রন আসক্তি চিন্তা করলে কোনো সমস্যা নাই, এখানে শক্তি হচ্ছে নির্গত হবে। আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি যদি তুমি চিন্তা করো, তাহলে এখানে শক্তি কি হবে? শক্তি হচ্ছে শোষিত হবে। এবং ইলেকট্রন আসক্তি কি জিনিস? আমার কাছে 1 মোল পরমাণু থাকবে, এই 1 মোল পরমাণু থেকে আমি 1 মোল অ্যানায়ন তৈরি করব, সেখানে যে পরিমাণ শক্তির পরিবর্তন হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ। এবং উপর থেকে নিচের দিকে নামলে আমরা জানি কি হইতেছে, আকার হইতেছে আস্তে আস্তে কি হয়? আকার আস্তে আস্তে বাড়ে। তার মানে আকর্ষণে কি হবে? আকর্ষণ হইতেছে বাড়বে। তাহলে আকর্ষণ যদি বাড়ে, সরি আকার যদি বাড়ে, আকর্ষণ হচ্ছে কমে, উল্টা বলছি। হ্যাঁ হ্যাঁ। আকর্ষণ যদি কমে, মিঠুন ভাই আপনি একটু মিউট করে রাখেন। আকর্ষণ যদি কমে, তাহলে কি হবে? ইলেকট্রনের প্রতি তার অ্যাফিনিটি হতেছে কমে যাবে। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি ইএ আস্তে আস্তে কি হয়ে যায়? আস্তে আস্তে হতেছে কমে যায়। বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি কি আকর্ষণ হতেছে বাড়ে। আকর্ষণ যদি বাড়ে, তাহলে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিও বাড়বে, সো ইলেকট্রন অ্যাফিনিটি হতেছে বাড়বে। এইখানে একটা ব্যতিক্রম আছে। এখানে ব্যতিক্রমটা হতেছে, তুমি যদি ফ্লোরিন, ব্রোমিন আর আয়োডিন এগুলো যদি চিন্তা করো, তাহলে নরমালি হওয়ার কথা কি? ফ্লোরিন থেকে হতেছে অ্যাফিনিটি ফ্লোরিনে বেশি হবে, তারপরে হবে হচ্ছে ক্লোরিনের, তারপরে হবে ব্রোমিনের, তারপর হবে আয়োডিনের। এটা আমাদের এক্সপেকটেশন। কিন্তু ভাই সবসময় দুনিয়াতে সবকিছু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় না। মনে রাখবা ইলেকট্রন অ্যাফিনিটি ক্রম হতেছে এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। এটা হচ্ছে সঠিক ক্রম, মানে একটু ব্যতিক্রম নয়, এইটাই ব্যতিক্রম। এবং কেন ব্যতিক্রমটা হয় সেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাসায় বসে চিন্তা করবা যে কেন ব্যতিক্রমটা হয়। আর যদি হইতেছে হোমওয়ার্কে যেটা বুঝতে না পারো, তাহলে তোমাদের হইতেছে এটা পিডিএফ আকারে দেওয়া হবে, সমস্যা নেই, সেখানে আমি আনসারটা দিয়ে দেবো। বাট আনসার দেওয়ার দরকার নেই, আমি বিশ্বাস যে সবাই এটা পারবা। এরপরে এসেছে জি ভাই 30 সেকেন্ড সময়। কত সেকেন্ড ভাই? 30 সেকেন্ড। আচ্ছা। আমি লঞ্চ করব। আমি তো লঞ্চ করছি, কিন্তু এটা আসতেছে না কেন জানি। লঞ্চ পোলিং লেখা উঠে আছে। আচ্ছা আমি করতেছি, দাঁড়াও। হ্যাঁ করছি। জি বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রেজাল্ট দিয়ে দিছি, দেখা যাচ্ছে। হ্যাঁ রেজাল্ট দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে ঠিকঠাক উত্তর দিচ্ছ, বাকিটা হচ্ছে বাসায় বসে মিলিয়ে নিও। আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? আমি একটু হচ্ছে এই স্লাইডটা হচ্ছে পড়াবো না, আমি নেক্সট স্লাইডে যাই। ধরো আমি যদি চিন্তা করি যে এইচ আর হচ্ছে সিএল, ওই যে তুমি আর আমি যে বার্গার খাইছিলাম সেরকম আর কি। এখানে কিন্তু সমস্ত